আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে আমরা মূলত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ইংরেজিতে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত সেই বিষয়ে ক্লাসের জন্য উপস্থিত হয়েছি। আজকের ক্লাসটায় আমরা আসলে কি পাবো এটা আমি চেষ্টা করব প্রথমে আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য, ঠিক আছে? তার আগে যারা ক্লাসে অলরেডি জয়েন করছেন দেখতে পাচ্ছি, শুরুতে আমরা একটু সময় নেই, ঠিক আছে, যাতে আমাদের অন্যান্য বন্ধুরা যারা আছে তারা সবাই যেন হচ্ছে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারে। সালাম দিয়েছেন বেশ কয়েকজন, নাসরিন, জুবায়ের, রাশেদ আহমেদ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই আশা করি এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন। অনেকের পরীক্ষায় তো শেষ, অধিকাংশের পরীক্ষাই শেষ। এই পরীক্ষা শেষ মানে হচ্ছে এর চেয়ে বড় পরীক্ষার শুরুর দিকে আমরা যাত্রা করতেছি, তাই না? তো আমরা ক্লাসের শুরুতেই আপনি যেন ক্লাসটা দেখতে পারেন, আপনার পাশাপাশি যেন হচ্ছে আপনার সহপাঠী, আপনার বন্ধুরা যেন ক্লাসটা দেখতে পারে, এই জন্য হচ্ছে প্রথমেই আমি অনুরোধ করব আপনারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিয়ে বাকিদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা ক্লাসের শুরু থেকে আছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব আমরা চেষ্টা করব ক্লাসের একদম শেষ সময়টা পর্যন্ত থাকার জন্য ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা কাদের জন্য মূলত আমি সেটা যদি একটু সংক্ষেপে বলি, আজকের ক্লাসটা কাদের জন্য? আজকের ক্লাসটা হচ্ছে মূলত যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে এবং এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো টপ কোনো ইউনিভার্সিটিতে, বাংলাদেশের টপ কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়, ঠিক আছে, ভালো একটা সাবজেক্টে। আর আমরা সবাই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলি বা যে কোনো ভার্সিটি বলি, সাধারণত বিশ্ববিদ্যালয় ভর্তিতে যেই সাবজেক্টগুলো থাকে এর মধ্যে সবচাইতে বড় প্রতিবন্ধকতা আমাদের অধিকাংশের জন্যই হচ্ছে কোনটি? ইংরেজি, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমরা সেই ইংরেজি নিয়ে আলোচনা করব। আজকে বলা যেতে পারে আজকে ক্লাসটার একটা যদি আমরা শিরোনাম দেই, শিরোনামটা এরকম হওয়া উচিত, রোড টু ঢাকা ইউনিভার্সিটি অথবা ইংলিশ রোড টু ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড আদার ইম্পর্টেন্ট টপ র্যাঙ্কের ইউনিভার্সিটিস, ঠিক আছে? তো ক্লাসের শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে জহিরুল ইসলাম জহির। আমি ফোকাসে দীর্ঘদিন ধরে ক্লাস নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছি অলরেডি 365 যুক্ত হয়ে গিয়েছেন। তো আমরা ক্লাস শুরু করি তাহলে, ঠিক আছে? আজকের ক্লাসের এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টপিক, একটা হেডলাইন দেওয়া আছে, অ্যাডমিশন টেস্ট ফাউন্ডেশন ক্লাস। তো আজকের ক্লাসে আসলে আমরা কি করব, ঠিক আছে, আজকের ক্লাসে কি জানবো এইটা আগে একটু আমরা একটু দেখে নেই, ঠিক আছে, যে আজকের ক্লাসটায় মূলত কি নিয়ে আলোচনা হবে এবং আমরা কি শিখতে পারবো। মূলত আমাদের এইখানে আমরা যারা আছি অলরেডি 400+ হয়ে গেছে। তো আমরা এই যে 400+ স্টুডেন্টস যারা আছি এবছর যারা পরীক্ষা দিয়েছে, আমাদের আসলে অধিকাংশের লক্ষ্য কোন ইউনিভার্সিটি বলেন দেখি, একটু কমেন্ট করে জানান, ঠিক আছে? যে কিশোরগঞ্জ থেকে রিদওয়ান আহমেদ, হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের সবার মানে আপনার কার কোন ইউনিভার্সিটির লক্ষ্য একটু জানান, ঠিক আছে? অলরেডি 500-র কাছাকাছি আমাদের উপস্থিতি। আপনার ফার্স্ট টার্গেট কোন ইউনিভার্সিটি? আবিরা বলেছে ঢাকা ইউনিভার্সিটি, তামান্না ইসলাম বলেছে ঢাকা ইউনিভার্সিটি, ইসরাত জাহান বলেছে ঢাকা ইউনিভার্সিটি। ছেলেদের থেকে কমেন্ট চাচ্ছি। উম্মে হামিসা, রাশিদুজ্জামান বলেছে ঢাকা ইউনিভার্সিটি। তার মানে এখন পর্যন্ত আমি যতগুলো কমেন্ট পেলাম সবাই বলতেছি কি ঢাকা ইউনিভার্সিটি, তাই না? থ্যাংক ইউ সবাইকে। এবং আমিও মনে করি আপনাদের প্রত্যেকেরই লক্ষ্য হওয়া উচিত, যারা প্রথমবারের মতো আছেন, মানে সেকেন্ড টাইম না, যারা সেকেন্ড টাইম তো আসলে ডাবিতে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, আমরা যারা হচ্ছে 25-এর পরীক্ষার্থী, আমাদের সবারই লক্ষ্য হওয়া উচিত ঢাকা ইউনিভার্সিটি। এরপর আল্লাহ তাআলা ভাগ্যে যেটা রাখছে আমরা সেই পরিমাণ পরিশ্রম করব, প্রিপারেশন নিব, তারপর আল্লাহ তাআলা ভাগ্যে যেটা রাখছে আমরা সেটা মেনে নিব, ঠিক আছে? ঢাবি কেন লক্ষ্য হওয়া উচিত এটা আমি যদি একটু 2 মিনিট সময় নিয়ে বলি। কারণ ঢাবির প্রিপারেশনটা হচ্ছে এমন একটা প্রিপারেশন, আপনি এই প্রিপারেশনটা নিলে অন্য কোনো ইউনিভার্সিটির জন্য আলাদাভাবে খুব বেশি প্রিপারেশন নেওয়ার কিছু থাকে না। কাজেই এই জন্যই দেখবেন আপনার বড় ভাই বা আপু যারা রিসেন্ট ইয়ার্সগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাদের কেউ যদি এমন হয়ে থাকে ঢাবিতে প্রিপারেশন নিয়েছিল কিন্তু ঢাবি হয় নাই, দেখবেন যে তার ঢাবি না হলেও হয়তো জগন্নাথ হয়ে গেছে, রাজশাহী হয়ে গেছে অথবা চট্টগ্রাম হয়ে গেছে, কোনো না কোনো একটা হয়ে যায়, ঠিক আছে? সো আমরা আজকে মূলত আলোচনা করব, প্রথমেই আলোচনা করার চেষ্টা করব
যে ঢাকা ইউনিভার্সিটিতে স্পেশালি আর্টস থেকে যারা পরীক্ষা দিবেন, মেবি আমি আশা করছি, ধারণা করছি এখানে হয়তো বা আর্টস থেকেই বেশি আছেন, মানে যারা বি ইউনিটে পরীক্ষা দিবেন, সায়েন্স থেকে বা কমার্স থেকেও যারা হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দিবেন, বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবেন অথবা বি ইউনিটে, ঠিক আছে। তো আমরা দেখব ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের ইংরেজি প্রশ্নটা, ঠিক আছে। ইংলিশ কোশ্চেন দেখব লাস্ট 2 ইয়ার্স, ঠিক আছে। গত 2 বছরের প্রশ্ন আমরা একটু সংক্ষেপে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব, ঠিক আছে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটিতে কি রিটেন পরীক্ষা হয় এবং এমসিকিউ পরীক্ষা হয়। সো এই যে ডিইউর যে ইংলিশ সিলেবাস, ডিইউ ইংলিশ সিলেবাস, এই কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, ঠিক আছে, এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, এরপরে গিয়ে যদি আপনাদের সাপোর্ট থাকে, আপনারা যদি ক্লাসে আরও আগ্রহী হন, ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করব, আমাদের অনেকেরই একটা সমস্যা থাকে এবং অনেকে এই সমস্যায় পড়বেন সামনে গিয়ে, যখন ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে যাবেন তখন অনেকেই বলে যে আমার বেসিক খুব উইক, হ্যাঁ, আমার ইংলিশে বেসিকটা ভালো না। বাট টিচারও অনেক সময় দেখা যায় আপনাকে বলে যে তোমার তো বেসিকের সমস্যা, তোমার বেসিকটা স্ট্রং করতে হবে। বাট আমরা অনেকেই বলে যে বেসিকটা স্ট্রং করতে হবে, বেসিকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাট বেসিক জিনিসটা কি, ইংলিশের বেসিকটা কি সেটা বুঝি না, বা বেসিকটা কীভাবে মানে ইমপ্রুভ করা যায় সেটা আমরা বুঝতে পারি না। তো আমরা আজকে ক্লাসের তৃতীয় অংশে গিয়ে চেষ্টা করব যে এই যে ইংলিশ বেসিক, যেই বেসিকটা আমার দরকার অ্যাডমিশন টেস্টের ইংলিশে যদি আমি ভালো করতে চাই, যেই বেসিকের যেই পার্টে আমাকে স্ট্রং হওয়া দরকার সেটাও আমরা আজকে দেখানোর চেষ্টা করব, কি কি বিষয়ে বেসিক। কারণ এই যে আজকে আমি যে কথাগুলো বলছি একটু খেয়াল করে শুনবেন। আজকে আমি যেই ক্লাসটা নিচ্ছি, আজকে কয় তারিখ? 21শে আগস্ট, তাই না? আপনাদের অ্যাডমিশন টেস্ট বলা যেতে পারে যে হয়তো বা আরও 4 মাস লাগতে পারে, ঠিক আছে। তো আপনি আরও 4-5 মাস পরে যেই পরীক্ষা হবে, 4-5 মাস হাতে থাকা অবস্থায় আজকের ক্লাসটা এবং আপনার অ্যাডমিশন টেস্টের আগের 1 মাস আগের ক্লাসটা এক হবে না। আমার কথাটা কি বোঝাতে পেরেছি কিনা আমি? মানে আজকে আমি যেই কথাগুলো বলবো, এই কথাগুলো যদি আপনি অনুসরণ করে এই গাইডলাইন অনুযায়ী যদি হচ্ছে আপনি আগাতে পারেন, তাহলে আপনি অনেকের চেয়ে এগিয়ে থাকবেন। এই গাইডলাইন আপনি যখন অ্যাডমিশন টেস্টের 1 মাস আগে শুরু করবেন তখন আপনার কাজে লাগবে না, ঠিক আছে। তখন আপনি হচ্ছে এইভাবে আগাতে পারবেন না, ঠিক আছে। এম আই ক্লিয়ার? সো যারা চাচ্ছেন যে হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটিতে টপ লেভেলের একটা সাবজেক্টে ভর্তি হতে চাই, ঠিক আছে, এবং অবশ্যই ইংরেজিতে আমি ভালো করতে চাই, তাদেরকে অনুরোধ করব আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য এবং শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে। কোশ্চেন করেছে মেহের, স্যার আপনি সেকেন্ড টাইমদের ক্লাস নেন কি না? আমি সবার ক্লাস নেই, ঠিক আছে, সবার ক্লাসই নেই। ইনশাল্লাহ তুমি সেকেন্ড টাইম হয়ে থাকলে সেকেন্ড টাইমে ইনশাল্লাহ দেখা হবে তোমার সাথে। আচ্ছা, তাহলে মূলত আমরা এই 3টা বিষয়ে আজকে আলোচনা করব। 1 নাম্বার কেন? কারণ আমার প্ল্যান হচ্ছে কোথায় যাওয়া বলেন দেখি? ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়া, তাই না? তো সেই ক্ষেত্রে আমার অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হবে, কোশ্চেন তারা কীভাবে করে, কোন কোন টপিক থেকে কীভাবে কোশ্চেন করে। আরেকটা বিষয় বুঝতে হবে, ঢাকা ইউনিভার্সিটি আজ থেকে 20 বছর আগে যেভাবে কোশ্চেন করতো এখন কিন্তু সেভাবে কোশ্চেন করছে না। ইভেন আজ থেকে 10 বছর আগেও যেভাবে কোশ্চেন করতো এখন সেভাবে কোশ্চেন করছে না, ঠিক আছে। সো আপনি যে জায়গাটা যেতে চাচ্ছেন সেই জায়গাটা যাওয়ার রাস্তাটা আপনাকে কি অবশ্যই ভালোভাবে জানা লাগবে, এবং অবশ্যই সবচাইতে নিরাপদ এবং কুইকেস্ট ওয়েটা আপনাকে জানা লাগবে। ফর এক্সাম্পল, আপনি মনে করেন যে এখানে বরিশালের কে কে আছেন বলুন দেখি? বরিশালের একটা এক্সাম্পল দিই। আমাদের কিন্তু উপস্থিতি 700+ হয়ে গিয়েছে। ধন্যবাদ যারা শেয়ার করেছেন। আবারও একটু মনে করিয়ে দিচ্ছি যে আপনার সহপাঠী এবং বন্ধুরা যেন ক্লাসটা করতে পারে, তো আপনি শেয়ার করে দিলে তাদের জন্য উপকার হয় এবং আপনার জন্য উপকার হয়। আচ্ছা, যেটা বলতেছিলাম, বরিশাল থেকে মনে করেন বরিশাল থেকে আপনি ঢাবিতে আসবেন, আপনি ফিজিক্যালি বরিশাল থেকে ঢাবিতে আসবেন। তাই বরিশাল থেকে ঢাবিতে আসার ক্ষেত্রে কি কি পথ আছে বলেন দেখি? কিভাবে আসতে হবে? আপনাকে তো রোডটা চিনতে হবে,
হ্যাঁ, তাই না? রাস্তাটা চিনতে হবে। এবং রাস্তা তো কয়েক ধরনের রাস্তা আছে। আপনি নৌপথে আসতে পারেন। আহমেদ সানি দেখতে পাচ্ছি যে বরিশালের। হ্যাঁ, আহমেদ সানি বরিশালে তুমি কোন জায়গা থেকে বলতেছো বলো দেখি? সদর থেকে না কোত্থেকে? যেটা বলতেছিলাম দেখেন, বরিশাল থেকে আপনি ঢাবিতে আসবেন। তাহলে আপনাকে রোডটা ভালোভাবে চিনতে হবে। এখন রোড কিন্তু অনেকগুলো আছে। আপনি চাইলে নদীপথে আসতে পারেন লঞ্চে করে, তাই না? লঞ্চে করে এসে নেমে সদরঘাট নামলেন। সদরঘাট থেকে নেমে একটা সিএনজি নিয়ে বা একটা উবার নিয়ে অথবা একটা রিক্সা নিয়ে, ঠিক আছে? আপনি ঢাবি ক্যাম্পাসে চলে আসতে পারেন। ফারিয়া আক্তার কমেন্ট করেছে বরিশালের, ওকে? নোয়াখালীও আছে। নোয়াখালী না থাকলেও তো হয় না, ফখরুল। আচ্ছা, আবার কি আছে? বরিশাল থেকে ঢাবিতে আসার ওয়ে আছে কি? সড়ক পথ, তাই না? আপনি সড়ক পথেও চাইলে আসতে পারেন, বাসে করে আসতে পারেন, তাই না? পদ্মা সেতু তো হয়ে গেছে, হ্যাঁ? তো এরপর আর কোনো ওয়ে আছে কিনা বলেন দেখি? আরেকটা ওয়ে আছে এয়ার, তাই না? আপনি চিন্তা করলেন যে না আমি না সবার আগে যাব, ঠিক আছে? আপনি চিন্তা করলেন যে আমি সবার আগে বরিশাল থেকে ঢাবি ক্যাম্পাসে গিয়ে পৌঁছাবো। আপনি চিন্তা করলেন যে না আমি এয়ারপোর্টে যাব, বরিশাল এয়ারপোর্ট। এই বরিশালে যারা আছো, বরিশালের এয়ারপোর্ট কোথায় জানো নাকি? হ্যাঁ, দেখি কে কে জানো বরিশালের এয়ারপোর্ট কোথায়? তো আপনি চিন্তা করলেন যে বরিশালের আপনি এয়ারপোর্টে গিয়ে আপনি বিমানে উঠে আপনি দ্রুত সবার আগে চলে আসবেন, ঠিক আছে? সো দিস মনে করেন এটা একটা কম্পিটিশন, হ্যাঁ? তো এই ক্ষেত্রে দেখেন এখন যে চিন্তা করলো যে আমি এয়ারে এসে চলে আসবো সবার আগে, ঠিক আছে? তো সে করলো কি, দেখলো যে এয়ারে গেল, এয়ার থেকে উঠে সে কিন্তু নামবে কোথায়? এয়ারপোর্ট নামবে, মানে আবদুল্লাপুরের কাছাকাছি নামবে। ওইখানে নেমে সে বরিশাল থেকে এয়ারপোর্টে আসতে সময় লাগে ৩০ মিনিট। কিন্তু ওইখান থেকে সে ঢাবি পর্যন্ত যে আসবে, রাস্তায় এত জ্যাম ছিল ওই সময়। ওই আবদুল্লাপুর থেকে মানে ওই এয়ারপোর্ট থেকে মহাখালী পর্যন্ত একদম টানা জ্যাম। তো ওইখানেই তার ৪-৫ ঘন্টা শেষ হয়ে গেছে মনে করেন, ঠিক আছে? তো আরেকজন যে ওই বাসে যে রওনা দিল, পদ্মা সেতু হওয়ার কারণে এখন বাসে ৩ থেকে ৪ ঘন্টায় বরিশাল থেকে গিয়ে ঢাবিতে চলে আসা যায়। সে বাসে উঠে ৩ থেকে ৪ ঘন্টা তার আগে চলে আসছে। এখানে দেখেন তো এই দুইজনের মধ্যে একজন যে হচ্ছে দেরি হলো, যদিও সে কুইকেস্ট ওয়েটা নিছিল, তারপর দেরি হলো কেন? কারণ তার কাছে যথেষ্ট ইনফরমেশন ছিল না, ঠিক আছে? সে একদম সোজা রাস্তায় আসতে চাইছে, কুইকেস্ট ওয়েতে আসতে চাইছে, কিন্তু সে জানতো না যে ওই সময় এয়ারপোর্ট থেকে মহাখালী পর্যন্ত অনেক বেশি কি জ্যাম, ঠিক আছে? সো এইটাই বলতে চাচ্ছি আমি, এরকম যে আপনার বুঝতে হবে যে কোন প্রিপারেশনটা কোন ওয়েটা আমি অবলম্বন করব। আরেকটা বিষয় একটু বলে রাখি বরিশালবাসীদের জন্য, বরিশালে মনে হয় এয়ারপোর্ট এখন বন্ধ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? পদ্মা সেতু হওয়ার পরে এখন আর বিমান চলে না, ঠিক আছে? আমি যতদূর জানি বরিশাল বিমান বন্ধ হয়ে গেছে। তো আপনি চিন্তা করলেন যে হ্যাঁ না আমি বরিশালে বিমান দিয়ে চলে যাব, ঠিক আছে? বিমানবন্দরে গিয়ে দেখলেন যে বিমানই নাই, ঠিক আছে? সো আপনাকে আগে থেকে বুঝতে হবে যে কোন ওয়েটা নিতে হবে। একদম সহজ একটা পথ দেখলেন যে ভাল লাগলো, ঠিক আছে? যে অমুক স্যারের ক্রাশ প্রোগ্রাম, ঠিক আছে? ৩০টা ক্লাস করলেই আমি ঢাবিতে চান্স পেয়ে যাব, ঠিক আছে? এই টাইপ সস্তা প্রচারণায় আমরা কেউ আটকে না যাই, ঠিক আছে? সো এই জন্য আজকে এখানে যারা ক্লাসটা করছেন, আমি জানি যে এখানে যারা ক্লাস করছেন সবাই হয়তোবা এখনো ফোকাসে ভর্তি হন নাই। অনেকে হয়ে গেছেন, অনেকে হবেন বা অনেকে হয়তো হবেনও না, ঠিক আছে? বাট আপনি ভর্তি হন বা না হন, আজকের ক্লাসটা আপনার একদম ভর্তি পরীক্ষার দিন পর্যন্ত কাজে লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আমরা ডিউ ইংলিশ কোশ্চেন প্যাটার্নটা দেখব, এরপরে সিলেবাসটা দেখব। সিলেবাসটা হচ্ছে কি রিটেন, মূলত রিটেন এবং এমসিকিউ কি কি টপিক থেকে কোশ্চেন বেশি থাকে সেই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। এরপরে গিয়ে যারা আমরা হচ্ছে ইংলিশে দুর্বল বা খুব বেশি স্ট্রং না, তারা এই পর্যায়ে প্রাইমারি পর্যায়ে কোন বিষয়টা গুরুত্ব দেওয়া লাগবে, বেসিকটা কিভাবে ইমপ্রুভ করা যায়, আসলে বেসিক কি কি, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এখন বলেন দেখি আজকে ক্লাসের শেষ পর্যন্ত কে কে থাকবেন, একটু দেখি আপনাদের স্পিড, যে শেষ পর্যন্ত ইনশাল্লাহ ক্লাস একটানা করব। আপনাদের স্পিড কার কার আছে দেখি সেটা। আচ্ছা, আমরা প্রথমেই দেখছি যে ঢাকা ইউনিভার্সিটির সিলেবাসটা দেখেন। প্রথমে আমরা একদম প্রথমে রিটেন সিলেবাস, ঠিক আছে? এই বলেন দেখি যে ঢাকা ইউনিভার্সিটিতে যে পরীক্ষা হয় ইংলিশে টোটালি কত মার্কস জানা আছে কিনা আপনাদের? ইংলিশে মার্কস কত আমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়? টোটাল মার্কস হচ্ছে 35 নাকি? আচ্ছা, কালো কালিটা ইউজ করলে ভালো হয় নাকি রেড কালারটা? টোটাল মার্কস হচ্ছে আমাদের কত? 35।
তো এর মধ্যে আমাদের রিটেনে মার্কস হচ্ছে গিয়ে 20, তাই না? রিটেনে মার্কস হচ্ছে 20, আর বাকি 15 মার্কস হচ্ছে কত, কিসে? এমসিকিউতে। তো তার মানে আমাদের অধিকাংশ মার্কস হচ্ছে কোথায়? রিটেনে। হ্যাঁ, সো আমি এই জন্য রিটেন দিয়ে শুরু করতেছি। রিটেন সিলেবাসটা আগে বোঝার চেষ্টা করি যে ডাবিতে রিটেন কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকে সাধারণত, ঠিক আছে? তো এইখানে একটা বিষয় দেখেন, প্রথমেই লেখা আছে শর্ট প্যারাগ্রাফ। এই বিষয়টা বুঝতে হবে, শর্ট প্যারাগ্রাফ। দেখেন, প্যারাগ্রাফের সাথে আমরা সবাই কিন্তু পরিচিত, তাই না? প্যারাগ্রাফ আমরা সেই ক্লাস 6-7 থেকে প্যারাগ্রাফ করে আসতেছি। তো এইখানে আমাদের ঢাবিতে যেটা বলছে সেটা হচ্ছে কি বলছে, যে শর্ট প্যারাগ্রাফ, ঠিক আছে? মানে আমরা এই যে ইন্টারমিডিয়েট আপনি যে পরীক্ষা দিলেন, এই পরীক্ষাও হয়তো অনেকে একটা প্যারাগ্রাফ লিখছেন কয় পৃষ্ঠা? অনেকে আছেন আমি জানি এখানে 3 পৃষ্ঠা প্যারাগ্রাফ লিখছেন, 2.5 পৃষ্ঠা প্যারাগ্রাফ লিখছেন। কে কে আছেন বলেন দেখি, যে 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখছেন প্যারাগ্রাফ? তো ওই 2.5 পৃষ্ঠা 3, এই যে পল্লব মহন্ত 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে ঢাবি কিন্তু আগেই বলে দিচ্ছে যে 2.5 থেকে 3 পৃষ্ঠা প্যারাগ্রাফের এখানে কাজ নাই, খাওয়া নাই, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি এত সময়ও নাই আপনার 3 পৃষ্ঠা প্যারাগ্রাফ সে পড়বে, ঠিক আছে? সো আপনি আচ্ছা বলতেছেন যে লেখা ব্ল্যাক ইউজ করতে, কেউ বলছেন ইয়েলো ইউজ করতে। ওকে, আমরা ইয়েলো ইউজ করব, ঠিক আছে? ইয়েলো ইউজ করলে মনে হয় বেস্ট হয়। আচ্ছা দেখেন, তো ঢাকা ইউনিভার্সিটি যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনার শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে, এবং ঢাকা ইউনিভার্সিটি প্রশ্নের মধ্যেই সাধারণত লিখতে হয়, ওরা একটা স্পেস দিয়ে দেয়, সেই স্পেসটা হয় 1টা পৃষ্ঠা, ঠিক আছে? কাজে চাইলেও আপনি মনের মাধুরী মিশিয়ে ইচ্ছে মতো করে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখতে পারবেন না। 1 পৃষ্ঠার মধ্যে আপনাকে লিখতে হবে শর্ট প্যারাগ্রাফ। মার্কস থাকবে কত? 10 মার্ক থাকবে, ঠিক আছে? 10 মার্ক থাকবে। এবং এখানে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যে সিলেবাসটা দেয়া আছে, এখানে প্রায় 9টা টপিক দেয়া আছে। আমাদের 9টা টপিকই কিন্তু প্রতি বছর আসতেছে না, তাই না? প্রতি বছর আসে শুধুমাত্র 3টা টপিক, যে কোনো 3টা টপিক আসবে, ঠিক আছে? এই 3টা টপিকে 20 মার্ক থাকবে। এখন কোন 3টা টপিক সেটা ডাবি বলে নাই, ডাবি এই টপিকগুলোর মধ্যে থেকে চয়েস করে, ঠিক আছে? তো এর মধ্যে থেকে আমরা এখন পর্যন্ত দেখেছি 2019-20 সেশন থেকে রিটেন শুরু হয়েছে, সর্বশেষ 24-25 সেশনে পরীক্ষা হয়েছে। তো এই 19 থেকে 24 পর্যন্ত 6 বছরের প্রত্যেকটা বছরেই শর্ট প্যারাগ্রাফ ছিল, এবং আগামী যদি আরো 100 বছর রিটেন পরীক্ষা হয়, ইনশাল্লাহ আরো 100 বছরের প্রতি বছরই এই শর্ট প্যারাগ্রাফ থাকবে। তার মানে বুঝতেই পারতেছেন এইখানে যতগুলো টপিক আছে রিটেনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গিয়ে কি? শর্ট প্যারাগ্রাফ, ঠিক আছে? কারণ এখানে এটা প্রতি বছরই থাকতেছে, এবং 20 মার্কের মধ্যে কত মার্ক? এখানে 10 মার্ক। 20-এর মধ্যে মার্কস হচ্ছে 50% মার্কসই কিন্তু কি এই শর্ট প্যারাগ্রাফে থাকতেছে 10। এখন ঢাকা ইউনিভার্সিটিতে প্যারাগ্রাফে ভালো মার্কস পেতে গেলে আপনি কিন্তু ওই যে একাডেমিক লাইফে যে 3 পেজ, একটু আগে দেখলাম কে যেন বললেন যে 5 পৃষ্ঠা নাকি প্যারাগ্রাফ লিখছে। সুবহানাল্লাহ, 5 পৃষ্ঠা যদি ওটা প্যারাগ্রাফ হয় নাকি ওটা এসে হয়ে যায় আল্লাহ জানে। হ্যাঁ, তো এই ঢাবিতে এই শর্ট প্যারাগ্রাফে ভালো মার্কস পেতে গেলে আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটাকে ইমপ্রুভ করা লাগবে, ঠিক আছে? নিজে থেকে লেখার অভ্যাসটা রাখতে হবে, কারণ ঢাকা ইউনিভার্সিটি চায় না যে আপনার একটা প্যারাগ্রাফ মুখস্থ আপনি লিখে দেন, ঠিক আছে? এখন এইখানে আমি জানি যে অনেকেই আছেন, একজন অলরেডি কোশ্চেন করে ফেলছেন যে হাউ ইজ দিস পসিবল, যে কিভাবে আমি ফ্রি হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের রেগুলার ক্লাসগুলোতে রিটেন ইমপ্রুভমেন্টের জন্য, ফ্রি হ্যান্ড রাইটিং ইমপ্রুভমেন্টের জন্য হচ্ছে ক্লাস নেওয়া হবে, রিটেনের আলাদা ক্লাস থাকবে। বাট আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা একদমই দুর্বল, ঠিক আছে, যে মনে করেন যে হচ্ছে আমি লিখতেই পারি না, ঠিক আছে, খালি মুখস্থ করতে পারি, এখন এই তাদের জন্য তো একটা কি উপায় লাগবে না? তো সেই ক্ষেত্রে আমরা ফোকাস থেকে যদিও আমরা ফোকাস থেকে সাধারণত প্রতি বছর একটা প্যারাগ্রাফের কমন লিস্ট দিয়ে দিই, যে এই প্যারাগ্রাফগুলো থেকেই আশা করা যায় ঢাকা ইউনিভার্সিটিতে কমন পড়বে। এবং সেই ক্ষেত্রে আমরা ক্লাসের শুরুতেই আমরা কমন 20 থেকে 25টার মতো লিস্ট দিয়ে দেই প্যারাগ্রাফের, 20 থেকে 25টা। এবং পরীক্ষার ইমিডিয়েট 1 মাস আগে এই 20 থেকে 25টাকে নামিয়ে আমরা 6 থেকে 9টায় নিয়ে আসি, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই 6 থেকে 9টার বাইরে প্যারাগ্রাফ আসে নাই। তার মানে এখন পর্যন্ত ফোকাসের ইতিহাসে আলহামদুলিল্লাহ প্রতিবারই কিন্তু প্যারাগ্রাফ কমন পড়ছে, ঠিক আছে? কাজেই
যারা কিছু পারেন না, খালি মুখস্থ করতে পারেন, ঠিক আছে, তারা ওই যে প্রথমেই যে আমরা 20-25টা দিয়ে দিব, ধরে মুখস্থ করতে থাকবেন এবং একই সাথে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটাও ইমপ্রুভ করতে চেষ্টা করবেন। কারণ আমরা কমন লিস্টটা দেই মূলত আমাদের উদ্দেশ্য না কমন ফালানো, প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। তারপরও যারা অতি দুর্বল স্টুডেন্ট তারাও যেন হচ্ছে এগিয়ে থাকে, তো এই জন্য হচ্ছে আমরা ওইভাবেই কমনটা দেই এবং শেষের দিকে এসে যাতে আপনার প্রিপারেশনটা আরো ভালো হয় এই জন্য আমরা কমিয়ে আনি, ঠিক আছে। চাইলে আমরা এই 6 থেকে 9টা প্রথমেই দিতে পারি, কিন্তু কেন দিই না, যাতে আপনার প্র্যাকটিসটা বন্ধ না হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্যারাগ্রাফ নিয়ে আমরা ডিটেলস আরো কথা বলবো ইনশাল্লাহ রেগুলার ক্লাসে। এরপর দেখেন সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক রিটেনের জন্য কোনটা, সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং দেখেন, সেন্টেন্স মেকিং এ আমাদের 5টা শব্দ দেয়া থাকে, ওই 5টা শব্দকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হয় ইংলিশে। প্রতিটাতে মার্কস হচ্ছে 1 করে, তো 5-এ 5, ঠিক আছে। তো এটা কিন্তু একটা মেগা চান্স, সেন্টেন্স মেকিংটা মেগা চান্স কেন, কারণ এইখানে যদি আপনি 5টা ভোকাবুলারি কমন ফেলতে পারেন, ঠিক আছে, অথবা 5টা ভোকাবুলারি যদি আপনি পারেন, সেন্টেন্স মেকিং যদি সঠিক সেন্টেন্স মেকিং করেন, তাহলে কিন্তু আপনি 5-এ কত পেয়ে যাবেন, 5-এ 5 পেয়ে যাবেন। বাট প্যারাগ্রাফ আপনি যতই মুখস্থ লেখেন আর যত ভালোই লেখেন, 10-এ 10 পাবেন বলে আপনি গ্যারান্টি দিতে কিন্তু পারেন না, তাই না। তো এই জন্য এটা বললাম, এই সেন্টেন্স মেকিংটা একটা মেগা চান্স। হ্যাঁ, আর আরেকটা মেগা চান্স হওয়ার আরেকটা কারণ হচ্ছে কি, আমরা দেখেছি যে গত 6 বছরে 5 বছরই সেন্টেন্স মেকিং থেকে কোশ্চেন ছিল, ঠিক আছে। 6 বছরের মধ্যে 5 বছরই সেন্টেন্স মেকিং থেকে কোশ্চেন ছিল। 5 বছরে 5টা করে কয়টা আসছে, টোটালি 5টা করে 25টা শব্দ আসছে। এর মধ্যে থেকে 22টা শব্দই ছিল আমাদের টেক্সট বুক থেকে। কোন টেক্সট বুক বুঝছেন নিশ্চয়ই, আপনার যে ইংলিশ টেক্সট বুক ফার্স্ট পেপার সেখান থেকে ছিল। তার মানে এই যে ইকুয়েশনটা দিলাম, এইটা দেখে আপনি আসলে কি বুঝলেন দেখেন তো, যে আমার যে সেন্টেন্স মেকিং এ যে ওয়ার্ড আসতেছে 5টা, তার মধ্যে প্রায় সবগুলাই প্রত্যেকটা ওয়ার্ডই কোত্থেকে আসতেছে, টেক্সট বুক থেকে, তাই না। এবং টেক্সট বুকে তো আমাদের অনেক কোশ্চেন আছে, তাই না। টেক্সট বুকে তো আমাদের অনেক ভোকাবুলারি আছে। সব ভোকাবুলারি কি প্রথমে পড়া শুরু করব, আমি বলবো না। এই যে 25টার মধ্যে 22টা যে আসে, এই টেক্সট বুকের যে লেসনে দেয়া থাকে যে ভোকাবুলারি, দেখবেন যে প্রতিটা লেসনের শেষে কিছু ভোকাবুলারি লিস্ট দেয়া থাকে, ঠিক আছে। ওইখান থেকেই মূলত এই 22টা শব্দ আসে, মানে ভেতর থেকেও না, ঠিক আছে। আর যদি বলি যে পুরো টেক্সট বুক থেকে 25টার মধ্যে কয়টা আসছে, তাহলে বলতে হবে হচ্ছে 24টা। মানে আর 2টা ছিল, যে 2টা লেসনে ছিল না, ভিতরে ছিল, মানে প্যাসেজের ভেতরে ছিল। আর একটা ওয়ার্ড এখন পর্যন্ত আমরা দেখেছি যেটা আসলে টেক্সচুয়াল ছিল না, টেক্সটের বাইরে থেকে আসছে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, যে সেন্টেন্স মেকিং এ ভালো করা খুব একটা কঠিন কিছু না, যদি আমরা টেক্সট বুকের প্রথমেই লেসন্সের শেষে যে ওয়ার্ডসগুলো দেয়া আছে, এই ওয়ার্ডসগুলো যদি শেষ করে ফেলতে পারি, তাহলে একটা বড় অংশ আশা করা যায় কমন পড়বে। এবং ওটা শেষ করার পরে গিয়ে কি করব, প্যাসেজের ভিতরে যেগুলো আছে ওগুলো শেষ করব, ঠিক আছে। এবং তারপরেও যদি আল্লাহ তাআলা আপনাকে সময় দেয়, ঠিক আছে, সময় থাকে, তখন আপনি গিয়ে বাইরের অন্যান্য আরো গুরুত্বপূর্ণ যে ভোকাবুলারি আছে সেটাই দেয়া থাকবে। আপনাদের যে রিটেন শিট দেয়া থাকবে সেন্টেন্স মেকিং এর, ওইখানেই দেয়া থাকবে, টেক্সচুয়াল দেয়া থাকবে ইম্পর্টেন্ট কোনগুলা, এবং টেক্সচুয়ালের বাইরে কোনগুলো থেকে আসতে পারে সেগুলো দেয়া থাকবে, ঠিক আছে। সো আমি এখানে সেন্টেন্স মেকিং এর স্টেপটা বুঝিয়ে দিয়েছি, আপনাকে বুঝতে পেরেছেন কিনা, সেন্টেন্স মেকিং এ কিভাবে প্রিপারেশন নিতে হবে বুঝতে পেরেছেন কিনা। যারা ক্লাসে পার্টিসিপেট আছেন তারা একটু কমেন্ট করে জানান। সেন্টেন্স মেকিং এ আমরা কিভাবে প্রিপারেশন নিব এটা আমরা বুঝতে পেরেছি কিনা। বৈশাখী ফারিহা নওশিন একটা কোশ্চেন করেছেন যে ভাই আমাদের পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে কিনা। না, শর্ট সিলেবাসে হবে না, ফুল সিলেবাসে পরীক্ষা হবে, ঠিক আছে। ওকে, এবার আমরা দেখেন 3 নম্বরে যাই। দেখেন 3 নম্বরে এখানে যেটা আছে সেটা হচ্ছে কি এক্সপ্লেনেশন। আচ্ছা, একটু ক্লিয়ার করে ফেলি। 3 নম্বরে যেটা আছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন মানে হচ্ছে ব্যাখ্যা, যেটা আপনারা বাংলা প্রথমে যেটা আপনারা লিখে আসছেন, এটা ঢাকা ইউনিভার্সিটিতে মূলত ইংলিশেও এই এক্সপ্লেনেশনটা আসে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি গত 2 বছর টানা এক্সপ্লেনেশন থেকে কোশ্চেন ছিল,
এখন এই এক্সপ্লেনেশনটা আসলে কোত্থেকে আসে, এটা কি টেক্সট থেকে আসে নাকি টেক্সটের বাইরে থেকে আসে? সেক্ষেত্রে আমরা যদি বলি, আমরা গত 6 বছরের মধ্যে দেখেছি 4 বার এক্সপ্লেনেশন আসছে, ঠিক আছে? কয়বার? 6 বছরের মধ্যে আমরা দেখেছি যে 4 বার এক্সপ্লেনেশন আসছে। এই 4 বারের মধ্যে যে 4 বার আসছে, এই 4 বারের মধ্যে 2 বার ছিল টেক্সট থেকে, 2 বার ছিল টেক্সটের বাহির থেকে, ঠিক আছে? 2 বার ছিল মূলত টেক্সট থেকে আর 2 বার ছিল নন টেক্সচুয়াল। হ্যাঁ, তো এখন দেখেন যেই 2 বার নন টেক্সচুয়াল ছিল এটা লাস্ট 2 ইয়ার্স। নন টেক্সচুয়াল আসলে আসলে কোনগুলো আসে, ঠিক আছে? এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। নন টেক্সচুয়াল মানে হচ্ছে জাস্ট প্রভার্ব, মানে ওই যে নীতিবাক্য যেগুলো বলে, আমরা বলি না যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তারপর হচ্ছে টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, ঠিক আছে? এই জাতীয় যে নীতিবাক্যগুলো এগুলো আসবে এবং এগুলোকে আপনাকে 5টি বাক্যে অথবা খুব সংক্ষেপে ব্যাখ্যা করতে দিবে। এটা হচ্ছে নন টেক্সচুয়াল। আর যদি টেক্সচুয়াল আসে তাহলে হচ্ছে কবিতার লাইন থেকে আসতে পারে বা টেক্সটের একটা প্যাসেজ থেকে আসতে পারে, ঠিক আছে? কবিতার লাইন থেকে অথবা কি টেক্সটের একটা প্যাসেজের লাইন থেকে আসতে পারে। যেমন আমরা দেখেছি এর আগে একবার আসে ড্রিমস কবিতা থেকে, ল্যাংস্টন হিউজের আপনাদের যে বইয়ে যেটা আছে। আর একবার প্যাসেজের লাইন থেকে আসে, সেটা হচ্ছে অ্যাডোলসেন্স প্যাসেজ থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্সপ্লেনেশনটা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে 5 মার্ক থাকবে এবং গত 6 বারের মধ্যে যেহেতু 4 বার আসছে তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই জন্য কিন্তু এটাকে কয় নম্বরে রাখা হয়েছে? 3 নম্বরে রাখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন 4 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে এখানে বলা হচ্ছে উইথ অর উইদাউট ক্লুজ, মানে আমাদের ক্লু দেওয়াও থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে তো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রেও মূলত 5 মার্ক থাকবে, মানে 5টা শূন্যস্থান থাকবে। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের গত 6 বছরের মধ্যে আমরা দেখেছি 2 বার আসছে, ঠিক আছে? গত 6 বছরের মধ্যে 2 বার আসছে, তার মধ্যে একবার টেক্সট থেকে আসছে, একবার টেক্সটের বাইরে থেকে আসছে, ঠিক আছে? সো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য আমরা প্যাসেজের ছোট ছোট প্যাসেজের অংশগুলো একটু ভালোভাবে পড়ে রাখবো, যাতে এইখান থেকে টেক্সট থেকে যদি আসে তাহলে যেন কমন পড়লে আমরা পারি। আর যদি নন টেক্সচুয়াল হয় তাহলে তো আসলে টেক্সটের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারে। তবে আমরা দেখেছি গত 2 বারই আসছে মূলত উইথ ক্লুজ, মানে উইদাউট ক্লুজটা আসে নাই এখন পর্যন্ত, আসার সম্ভাবনাও নাই বললেই চলে। উইথ ক্লুজ থাকবে এবং আমরা গত 2 বার দেখেছি যে 9টা করে ক্লুজ ছিল। 9টা ক্লু থেকে আপনাকে কি 5টা শূন্যস্থান ফিল আপ করতে হয়। তো এই জায়গায় আসলে যাদের হচ্ছে পার্টস অফ স্পিচ সেন্স ভালো, যারা পার্টস অফ স্পিচের ক্লাসগুলো ভালোভাবে করে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ক্লাসের মধ্যে কৌশল শেখানো হয় কিভাবে আসলে ক্লু থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলা গ্যাপগুলো পূর্ণ করতে হয়, ঠিক আছে? তো এইটা ক্লাস করলে আসলে এখানে 5-এর মধ্যে 5 অথবা 4 পাওয়া, যারা দুর্বল তারাও 4 পেতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 4টা টপিক। একটু খেয়াল করি, কমেন্টে আমরা আসলে পারস্পরিক কথাবার্তা একটু কম বলি, তাহলে হচ্ছে আমাকে উদ্দেশ্য করে যারা কথা বলছে বা কোশ্চেন করছে তাদের কোশ্চেনগুলো আসলে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমাদের এই টপিকগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই প্রথম 4টা। কি কি? শর্ট প্যারাগ্রাফ, সেন্টেন্স মেকিং, এক্সপ্লেনেশন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে? এই 4টা থেকেই এখন পর্যন্ত কোশ্চেন হয়েছে। আর এর বাইরে 1 বছর শুধু একটা টপিক থেকে কোশ্চেন হয়েছিল, সেটা হচ্ছে স্টোরি কমপ্লিটিং। এটা শুধুমাত্র 2020-21 সেশনে একবার আসছিল স্টোরি কমপ্লিটিং। এটা ঢাকা ইউনিভার্সিটির যে হচ্ছে সিলেবাসটা দেওয়া আছে ভর্তি নির্দেশিকা, ওইখানে লেখা নাই টপিকটার কথা, কিন্তু এটা একবার আসছিল। এটা এক্সেপশনাল, এটা যে আবার আসবে না এটা বলা যায় না, বাট আসার সম্ভাবনা খুব কম। আর বাকি যেটা আছে ট্রান্সলেশন, দেখেন ট্রান্সলেশনটা গুরুত্বপূর্ণ টপিক, বাট এখন পর্যন্ত আসে নাই, এটারও আমরা প্রিপারেশন নিব। ট্রান্সফরমেশন, এটা গ্রামার টপিক, এটা আসলে রিটেনে এখন পর্যন্ত আসে না একবারও এবং আসার সম্ভাবনা খুবই কম। কম্প্রিহেনশন মানে হচ্ছে কি প্যাসেজ, ঠিক আছে? এটা থেকেও রিটেনে এখন পর্যন্ত আসে নাই, আসার সম্ভাবনাও খুবই কম। রিয়ারেন্স, এইটা থেকে এখন পর্যন্ত আসে নাই, আসার সম্ভাবনা নাই বললেই চলে। পাংচুয়েশন থেকে রিটেনে কোশ্চেন এখন পর্যন্ত হয় নাই এবং এটা সিলেবাসে থাকলেও এই 2টা টপিক থেকে আসলে কোশ্চেন হবে না বললে এটা শিওর, ঠিক আছে? তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 10টা টপিক থাকলেও আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে 4টা। এই 4টায় যদি আমরা গুরুত্ব দেই, ভালোভাবে পড়ি, ট্রান্সফরমেশন তো আমরা এমসিকিউতে পড়বই, ট্রান্সলেশনটা আমরা একটু পড়বো, ঠিক আছে? আর এমসিকিউ সলভ করতে গিয়ে আমরা কম্প্রিহেনশনটা পড়বো। আর বাকি যেগুলো আছে এগুলো আসলে খুব একটা দরকার নাই, স্টোরি কমপ্লিটিংটা আমরা হালকা একটু দেখে নিব, ঠিক আছে? জান্নাতুল কোশ্চেন করেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু কি সেন্টেন্স আকারে আসবে নাকি প্যারাগ্রাফ আকারে আসবে? প্যারাগ্রাফ আকারে আসবে। আমরা এই যে এখনই কোশ্চেনে চলে যাব, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে কিভাবে আসে, ঠিক আছে?
ওকে, রিটেন আশা করি আমরা বুঝতে পেরেছি সিলেবাসটা। এবার আসেন এমসিকিউর জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস কোনগুলো এগুলো একটু দেখে নিই আমরা। এখানে দেখেন যে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ টপিকস দেয়া আছে। প্রথমেই হচ্ছে ইউজেস অফ প্রিপোজিশনস। এই প্রিপোজিশনস থেকে আপনি শুধু ঢাবিতে না, আপনি যেই ভার্সিটিতেই পরীক্ষা দিতে যান এখান থেকে কোশ্চেন থাকবে, এটা একদম শিওর, ঠিক আছে? সো এই জায়গাটায় আপনাকে গুরুত্ব দিতে হবে, এখান থেকে কোশ্চেন অনেক বেশি থাকে। আচ্ছা, এরপরে নেক্সট যেটা একটা কোশ্চেন আসছে যে রিটেনে কত পেলে চান্স পায়, ঠিক আছে? একজন কোশ্চেন করেছেন রিটেনে আপনাদের মার্কস হচ্ছে টোটাল 20-20-এর মধ্যে পাস মার্কস হচ্ছে 5, ঠিক আছে? অনলি 5-এ হচ্ছে পাস। আর রিটেনে কত পেলে চান্স পাওয়া যায়, এটা আসলে তো রিটেনের মার্কস দিয়ে তো শুধু চান্স পাওয়া হবে না, টোটাল সব মিলিয়ে আপনার যেটা হবে সেটা দিয়ে আপনি চান্স পাবেন, ঠিক আছে? তো জাস্ট আমি পাস মার্কসটা বলে রাখলাম, 5-5-এর নিচে পেলে আপনার ফেল হিসেবে গণ্য হবেন এবং আপনি চান্স পাবেন না কোনোভাবেই, ঠিক আছে? আচ্ছা, এমসিকিউতে আসেন। এমসিকিউতে যেটা বললাম প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ এবং ভোকাবুলারি থেকে কোশ্চেন থাকবেই, মাস্ট। এটাও যে কোনো ইউনিভার্সিটিতে প্রশ্ন থাকবে, বাট ভোকাবুলারি থেকে কি কি কোশ্চেন থাকে বা কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকে এইটা একটু এখানে দেখে নেন। দেখেন ডান দিকে ভোকাবুলারি থেকে আমাদের ওয়ার্ড মিনিং থাকে ইংলিশে, ভোকাবুলারি থেকে আমাদের সিনোনিমস থাকে, অ্যান্টোনিমস থাকে, তারপর হচ্ছে স্পেলিং থাকে, স্পেলিং মানে হচ্ছে সঠিক বানান যেটা, তাই না? তারপর হচ্ছে ইডিয়ামস থাকে, মাঝে মধ্যে দেখি আমরা ফ্রেজাল ভার্ব থাকে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ভোকাবুলারি টপিক। এর প্রত্যেকটা টপিক থেকে যে প্রতি বছর কোশ্চেন থাকে ব্যাপারটা এরকম না, যে কোনো 2-3টা টপিক থেকে কোশ্চেন থাকে। সো ভোকাবুলারি টপিকটা কিন্তু সম্পূর্ণ কি মুখস্থ করার বিষয়, তাই না? সো এইটা আপনাকে কিন্তু এখন থেকেই এই প্রিপারেশনটা নিতে হবে, আদারওয়াইজ আপনি পরীক্ষা শেষ পর্যায়ে গিয়ে খুব বেশি চাপ নিয়ে মুখস্থ করে কিন্তু আগাতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন থার্ড যেটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে টেন্স, ফোর্থ হচ্ছে পার্টস অফ স্পিচ, ফিফথ হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, যেটা আপনার একদমই ফোকাসের ক্লাসের লেকচার 1-এ যে টপিকটা আলোচনা হবে। 6 এটা হচ্ছে ফিগার্স অফ স্পিচ। এই ফিগার্স অফ স্পিচের ব্যাপারে আপনারা হয়তো অনেকেই অবগত না, কারণ এটা একটা নতুন টপিক, লিটারেচারের সাথে জড়িত। এটা আমরা কোশ্চেনে গেলে দেখবো একটু পরে যে এই টপিকটা আসলে কি। এরপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এটা আপনারা এইচএসসিতে এসএসসিতে করে আসছেন। তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন থাকে, যেটা আসলে রাইট ফর্ম অফ ভার্বের মতোই অনেকটা। তারপর হচ্ছে আমাদের সেন্টেন্স কানেক্টরস, মানে লিঙ্কিং ওয়ার্ডস অথবা সেন্টেন্স কানেক্টরস, এটাও আপনার এইচএসসিতে গ্রামারে ছিল। তারপর ভয়েস চেঞ্জ, ভয়েস যেটা এটা আপনার পরিচিত এই টপিকের সাথে। আর একটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্সটা খুব সহজ একটা টপিক হলো, এখান থেকে কোশ্চেন থাকে প্রায়। আর লাস্টে আমি 12 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে ইউজেস অফ প্রোনাউন। তো আপনারা কিন্তু চাইলে এই পেজের একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট টপিকস যেটা আপনার একদম প্রিপারেশনের সর্বশেষ দিন পর্যন্ত আপনার লাগবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আশা করি যাদের স্ক্রিনশট নিয়ে নিচ্ছেন। আচ্ছা, এরপরে আপনাদের মধ্যে থেকে পুষ্পিতা সাহা কোশ্চেন করেছেন, স্যার আমরা যারা মুখস্থ করতে একটু কষ্ট হয় ওদের জন্য ভোকাবুলারি মনে রাখার ওয়েটা কি? মনে রাখার ওয়ে আছে পুষ্পিতা, মনে রাখার ওয়ে আছে। তো সেটা আমরা আজকের ক্লাসে কিন্তু আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ওভারভিউ নিচ্ছি কি কি পড়তে হবে, ঠিক আছে? কোন কোন জায়গা থেকে পড়তে হবে এবং টপিক ওয়াইজ, প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু ডিটেইলস ক্লাস হবে, ঠিক আছে? এবং সেই ক্লাসগুলোতে তোমরা প্রত্যেকটা টপিকের ডিটেইলস পেয়ে যাবে এবং অনেক শর্ট টেকনিক আছে। তোমাদের কাছে এখন মনে হচ্ছে খুব কঠিন, এত কিছু কিভাবে পারবো, বাট এই তোমাদের বড় ভাইয়া বা আপু যারা আছে তারা কিন্তু পেরেছে এবং পেরেই তারা ঢাবিতে এখন পড়তেছে, ঢাবি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভার্সিটিতে পড়তেছে, ঠিক আছে? কাজে ভয়ের আসলে কিছু নাই, তারা যেহেতু পারছে তুমিও পারবা, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ টপিকস। আচ্ছা, এইবার আমরা ওই যে বলেছিলাম যে বেসিকের বিষয়টা আসলে কি, ঠিক আছে? এগুলো তো দেখলাম আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখন আমরা কি এগুলো দিয়েই শুরু করব, নাকি যারা দুর্বল তাদের আসলে অন্য কিছু দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? এইটা আমরা একটু দেখি। বেসিক, এই যে এইখানে আমি বেসিক টপিকসগুলো রেখেছি, বিশেষ করে যারা নাকি আমরা ইংলিশে খুব বেশি স্ট্রং না, ঠিক আছে, দুর্বল, তারা কিন্তু ওই যে আগের
যে স্লাইডটা ছিল, ঠিক আছে, আগের যে স্লাইডটা ছিল ওই স্লাইডটা দেখেই হচ্ছে টপিক নিয়ে পড়তে বসে যাওয়াটা উচিত হবে না। আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বেসিক টপিকটা আছে এই বেসিক টপিকসে আগে আমাকে স্ট্রং হতে হবে। আদারওয়াইজ আমি কিন্তু ওই টপিকগুলোর সব হয়তোবা ভালোভাবে বুঝবো না। আবার যখন আমি রেগুলার প্রিপারেশন নিব, কোচিংয়ে যখন রেগুলার ক্লাস হবে, স্যাররা যখন বিভিন্ন টপিক পড়াবে, ঠিক আছে, আমার যদি বেসিকটা স্ট্রং না থাকে, বেসিকে যদি আমি খুব বেশি উইক হই, তাহলে কিন্তু ওই টপিকগুলো আমার মাথার উপর দিয়ে যাবে, কারো কারো মাথার পায়ের নিচ দিয়ে যাবে, কারো কারো মাথার উপর দিয়ে যাবে, মানে মাথার মধ্যে আর ঢুকবে না, ঠিক আছে। সো এই জন্য আমি সতর্কতা স্বরূপ আগেই বলে দিচ্ছি, যারা আমরা ইংলিশে খুব বেশি স্ট্রং না, উইক বা মোটামুটি মিডিয়াম লেভেলের, তারা এই যে 10টা টপিক আছে এই 10টা টপিকে একটু প্রো হওয়া লাগবে, ঠিক আছে, একটু স্ট্রং হওয়া লাগবে। যদি এই 10টা টপিক আমি আয়ত্তে নিয়ে আসতে পারি তাহলে আশা করা যায় ইংলিশ গ্রামারের যে কোনো টপিক আমি খুব সহজেই বুঝে পড়তে পারবো, ঠিক আছে। কোশ্চেন করেছে নিশান যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বল যারা তারা কি করবে, এই বিষয়টা একটু মনে করে দিবে, আমি ক্লাসের শেষ পর্যায়ে গিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে, ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে। ওকে, তো এখানে বেসিক টপিকসের মধ্যে প্রথমেই যেটা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিকসের মধ্যে ছিল। পার্টস অফ স্পিচ কয় প্রকার জানা আছে কিনা আমাদের? দেখি আপনারা জানেন কিনা পার্টস অফ স্পিচ কয় প্রকার? এই পার্টস অফ স্পিচ কয় প্রকার এটা জানা থাকলে আমার হবে না, ঠিক আছে। অনেকে ভাবতে পারি পার্টস অফ স্পিচ তো আমি পারি, হ্যাঁ, পার্টস অফ স্পিচ 8 প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এগুলো না, এগুলো বেসিক না। এই যে নাউনের কাজ কি, অ্যাডজেক্টিভের কাজ কি, ঠিক আছে, ভার্ব অ্যাডভার্বের কাজ কি, এইটা আমাকে একটু ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ আমার ওই যে বেসিক আসলে ওই স্ট্রংটা আমি করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন সেন্টেন্স স্ট্রাকচার, মানে একটা ইংলিশ সেন্টেন্সের মূল ভিত্তি কি, কিভাবে আমরা একটা কারেক্ট ইংলিশ সেন্টেন্স লিখতে পারবো। ওই যে একটু আগে বলেছিল যে ফ্রি হ্যান্ড রাইটিং খুব দুর্বল, ঠিক আছে, তার জন্য কিন্তু এই বেসিকটা যদি এই টপিকটা মানে ইমপ্রুভ করতে পারে, তার ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু ভালো হবে, ঠিক আছে। তার গ্রামার স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার ইমপ্রুভমেন্টের সাথে সাথে তার ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো হবে, ঠিক আছে। তো তোমরা কি চাও যে আমি বেসিকের কয়েকটা টপিক নিয়ে আজকে একটু তোমাদের সাথে আলোচনা করি? কমেন্টে আমাকে জানাবা, ঠিক আছে। যারা যারা চাও যে বেসিকের কয়েকটা টপিক নিয়ে একটু আলোচনা করি তারা একটু কমেন্টে আমাকে জানাও, তাহলে আমি কয়েকটা টপিক নিয়ে একটু আলোচনা করবো আজকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বেসিকের ইম্পর্টেন্ট টপিক কি আছে? টাইমস অ্যান্ড ইউজেস অফ সেন্টেন্স। এই যে সেন্টেন্স স্ট্রাকচার জানলে কিন্তু হবে না, ঠিক আছে। সেন্টেন্স স্ট্রাকচারের সাথে কোন ধরনের সেন্টেন্সের কি ব্যবহার, কোথায় ব্যবহার করতে হবে সেটাও জানতে হবে, ঠিক আছে। এইটা যখন আমরা জানবো, বুঝবো, তখনই আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো হবে, ঠিক আছে। সো দিস টু টপিকস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে গিয়ে 4 নম্বরে হচ্ছে নাম্বার। খুব ইজি, সিঙ্গুলার এবং প্লুরাল। যদিও এটা বেসিক, আশা করি এটা সবাই মোটামুটি জানি, তারপরও আমরা ক্লাসের শেষের দিকে গিয়ে দেখবো যে এই জানা দিয়ে কাজ হচ্ছে না, ইউনিভার্সিটি অ্যাডমিশনে আর একটু বেশি জানতে হবে, ঠিক আছে। এরপর আরেকটা বেসিক, এই বেসিকের নাম তো আমরা সবাই সেই ছোটবেলা থেকে শুনে আসতেছি, টেন্স, তাই না? এই টেন্স থেকে কি মনে হয়, আপনাদের কি মনে হয় টেন্স থেকে ডাবিতে কোশ্চেন হয় নাকি হয় না? বলেন দেখি, কারো আইডিয়া আছে? টেন্স থেকে কি ডাবিতে কোশ্চেন হয় নাকি হয় না? টেন্স যদিও খুব বেসিক একটা টপিক, বাট এই টপিক থেকে শুধু ঢাবিতে না, ইভেন চাকরির পরীক্ষাগুলোতে, বিসিএস পরীক্ষাগুলোতেও রেগুলার কোশ্চেন হয়ে থাকে। কেন? কারণ আমরা আসলে এটা খুব বেসিক টপিক হয়ে থাকলেও আমরা 14-15 বছর পড়াশোনার পরও এই টপিকটা আসলে মানে পুরোপুরি আয়ত্তে নিয়ে আসতে পারি না, ঠিক আছে, এত বেসিক একটা টপিক। ওকে, এরপরে দেখেন আমাদের আরেকটা বেসিক যেটা, সেটা হচ্ছে ভয়েস। আপনাকে বুঝতে হবে অ্যাক্টিভ কি, প্যাসিভ কি, কোথায় অ্যাক্টিভ, কোথায় কি প্যাসিভ, এটা আপনাকে বুঝতে হবে। মানে জাস্ট আপনি এখানে একটু ক্লিয়ার হন। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আপনি ভাবলেন যে হ্যাঁ অ্যাক্টিভ, হি ইটস রাইস, এটা হচ্ছে অ্যাক্টিভ, আমি তো জানি, বুঝি, হ্যাঁ, হি ইটস রাইস। এটার প্যাসিভ কি, এটাও তো আমি জানি, রাইস ইজ ইটেন বাই মি, হ্যাঁ। তো আমার এটা হচ্ছে অ্যাক্টিভ আর এইটা হচ্ছে গিয়ে প্যাসিভ, তো আমি তো জানি, ঠিক আছে। সো আমার তো মনে হয় বেসিক কি খুবই স্ট্রং, হ্যাঁ। এটা কিন্তু একটা ভুল ধারণা, এতটুকু জানেন মানেই হচ্ছে আপনার বেসিক স্ট্রং, ব্যাপারটা এরকম না। বেসিকটা স্ট্রং কখন বুঝবেন? দেখেন, এই যে হি
ইটস রাইস, এটা অ্যাক্টিভ জানেন আপনি, এটার প্যাসিভও জানেন, রাইস ইজ ইটেন বাই মি, ঠিক আছে। এবার আপনি একটু চিন্তা করে দেখেন তো যে রাইস ইজ ইটেন বাই মি এটার বাংলা কি একটু বলেন। রাইস ইজ ইটেন বাই মি এটার বাংলাটা আসলে কি? ভাত আমার কর্তৃক খাওয়া হয়, তাই না? এটা তো বাংলা, তাই না? আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি জীবনে কখনো এই ধরনের সেন্টেন্স বলছেন? একটু চিন্তা করে দেখেন তো। আপনাকে কেউ জিজ্ঞেস করছে, এই তুমি ভাত খাইছো? আপনি বললেন যে হ্যাঁ আমার কর্তৃক ভাত খাওয়া হয়েছে। হ্যাঁ, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, ডু ইউ এভার ইউজ দিস টাইপ অফ সেন্টেন্স? হ্যাঁ, আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে এই তুমি কি চা খেয়েছো? হ্যাঁ, তা আপনি বললেন যে হ্যাঁ চা আমার কর্তৃক খাওয়া হয়েছে। আপনি যদি এইভাবে বলেন, আপনাকে কি পাগল বলবে না? বলেন, পাগল না ছাগল কি বলবে বলেন? সো এখন এখানে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি এটা একটু বুঝেন, ঠিক আছে? আমি বোঝাতে চাচ্ছি যে অ্যাক্টিভ প্যাসিভ স্ট্রাকচার বুঝলেই হবে না, আপনাকে বুঝতে হবে কখন কোথায় অ্যাক্টিভ ইউজ করবেন এবং কোথায় কি প্যাসিভ ইউজ করবেন, এইটা বোঝাটাই হচ্ছে বেসিক। আচ্ছা, আজকে ক্লাসটা ফ্রি ক্লাসের কথা আপনাদের জানানো হয়েছে কবে? কেউ কি একটু বলবেন যে আজকে এই যে সন্ধ্যা 7:30টায় একটা ক্লাস হবে, এই ক্লাসটার কথা আপনাদেরকে জানানো হয়েছে কবে? কেউ বলবেন? আজকে যে ফ্রি ক্লাস হবে ফেসবুকে ফোকাসের পেজে, এটা আপনাদের জানানো হয়েছে কবে? হয়তো 2 দিন আগে, তাই না? 2 দিন আগে, 3 দিন আগে, 4 দিন আগে, এরকম, তাই না? সো এই যে ইব্রাহিম কাইফ বলেছেন 2 দিন আগে। একটু খেয়াল করেন, আমি একটু আগে কোশ্চেনটা কি করেছিলাম যে জানানো হয়েছে কবে? এই যে জানানো হয়েছে, এই কথাটাকে আমি অ্যাক্টিভ বলেছি না প্যাসিভ বলেছি? খেয়াল করেন, আমি কিন্তু প্যাসিভ বলেছি, তাই না? যে ফোকাস জানিয়েছে, আমি জানিয়েছি, এরকম কিন্তু না। জানানো হয়েছে কবে? প্যাসিভ বলেছি। কিন্তু আমার এই কথাটা কি আপনাদের কাছে কি উইয়ার্ড মনে হইছে? ওই যে ভাত আমার কর্তৃক খাওয়া হয়, এই টাইপ উইয়ার্ড মনে হইছে? নিশ্চয়ই উইয়ার্ড মনে হয় নাই, তাই না? স্বাভাবিক মনে হইছে না? ফ্লুয়েন্ট মনে হইছে, তাই না? সো এই জায়গাটায় প্যাসিভ পারফেক্ট। কারণ আজকের ক্লাসের কথা জানানো হয়েছে কবে, এটা কে জানিয়েছে এটা আমরা সবাই জানি, এটা ফোকাসই জানাবে ক্লাসের কথা, যেহেতু ফোকাসের ক্লাস ফোকাসই জানাবে। তার মানে এখানে সাবজেক্ট গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? গুরুত্বপূর্ণ কোনটা? অবজেক্ট, মানে ক্লাসটা গুরুত্বপূর্ণ, কে জানিয়েছে সেটা গুরুত্বপূর্ণ না। সো আমরা দেখব যেখানে সাবজেক্ট আসলে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে অবজেক্ট, সেখানে আমরা প্যাসিভ ইউজ করব। এবং এই বুঝতে পারাটাই হচ্ছে কি বেসিক, ঠিক আছে? ভয়েস চেঞ্জের বেসিক। এবং এতটুকু যখন আপনি বুঝবেন, তখন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ বুঝতে পারবেন যে আমি প্যারাগ্রাফে আমি কি এই সেন্টেন্সটা অ্যাক্টিভে লিখবো নাকি প্যাসিভে লিখবো। যেমন আমি যদি বলি যে পদ্মা সেতু বানানো হয়েছে 2022 সালে, পদ্মা সেতু বানানো হয়েছে 2022 সালে, এটাও কিন্তু প্যাসিভ বললাম, তাই না? প্যাসিভ বললাম, অ্যাক্টিভ বলার দরকার নাই। শেখ হাসিনা পদ্মা সেতু বানিয়েছে, এটা গুরুত্বপূর্ণ কিছু না এখন, তাই না? পদ্মা সেতুটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সো আই থিঙ্ক ইউ অল আর নাও ক্লিয়ার যে আসলে বেসিক জিনিসটা কি ভয়েস চেঞ্জের, ঠিক আছে? আপনারা যদি হচ্ছে ক্লিয়ার হয়ে থাকেন এবং যদি মনে হয় যে ক্লাসটা করে আপনি কিছু জানতে পাচ্ছেন, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের সহপাঠী যারা আছে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন। ক্লাসটা যেন আমরা যারা এখনো শেয়ার করি নাই শেয়ার করি, ঠিক আছে? ওকে, এরপরে চলে আসি বেসিকের 7 নম্বর টপিক যেটা আছে রাইট ফর্মস অফ ভার্বস। এটা আপনাদের এইচএসসি টপিকে ছিল। এইটাও একটা বেসিক টপিকের মধ্যে অন্তর্ভুক্ত। এই টপিকটা ভালোভাবে বুঝতে হবে, কোথায় কোন ভার্বের ফর্ম বসবে সেটা। এরপর দেখেন টপিক নাম্বার 8 যেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তার মানে একটু খেয়াল করে দেখেন, আমাদের বেসিকের মধ্যে 3টা টপিকই আছে সেন্টেন্স রিলেটেড। এই যে সেন্টেন্স স্ট্রাকচার, তারপর সেন্টেন্সের ব্যবহার, আর একটা হচ্ছে সেন্টেন্সের পরিবর্তন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এরপরে 9 নম্বরে যেটা ইউজেস অফ প্রিপোজিশনস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটাও বেসিকের অন্তর্ভুক্ত, ঠিক আছে? প্রিপোজিশনটা আপনাকে বুঝতে হবে যে ইন কোথায় দিতে হয়, ঠিক আছে? অথবা ওভার কোথায় হতে পারে, অ্যাবাভ কোথায় হতে পারে, ঠিক আছে? আউট কোথায় কোথায় হয়, আপ কি আদৌ কোনো প্রিপোজিশন কিনা, ঠিক আছে? বা দেখতে অনেক সময় প্রিপোজিশন মনে হয় বাট সেগুলো প্রিপোজিশন না, অ্যাডভার্ব। এই বিষয়গুলা আমাদের বুঝতে হবে,
ঠিক আছে। সো এই যে 9 নম্বরে হচ্ছে ইউজ অফ প্রিপোজিশন। 10 নম্বরে গিয়ে যেটা, সেটা হচ্ছে আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছি ভার্বের 3 রূপ, যেটাকে বলা হয়ে থাকে গ্রামারের ভাষায় কনজুগেশন অফ ভার্বস। ঠিক আছে, ভার্বের যে 3 রূপ। ওকে, তো তাহলে দেখেন এইখানে আমি আপনাদের সুবিধার্থে একটা লিস্ট করে ফেলেছি। এই 10টা টপিক হচ্ছে যাদের বেসিকে সমস্যা আছে, সেই বেসিকটা ইমপ্রুভ করার জন্য এই 10টা টপিকে আগে হাত দিতে হবে। ঠিক আছে, এখন আপনি এই বেসিকটা ইমপ্রুভটা কিভাবে করবেন সেটা আমি একটু সংক্ষেপে বলি। এই বেসিক ইমপ্রুভের জন্য আপনাকে খুব বেশি কিছু পড়াশোনা করতে হবে না। আপনার হাতের কাছে যে গ্রামার বইটা আছে, অথবা আপনার বাসায় যদি কোনো ছোট ভাই বোন থাকে নিচু ক্লাসের, মানে নিচের ক্লাসের কোনো গ্রামার বই থেকে এই টপিকগুলো একটু পড়ে নিলে ভালো হয়। নিচের ক্লাস কেন বলতেছি, কারণ নিচের ক্লাসের বইগুলোতে একদম বেসিক থেকে থাকে আলোচনা, এবং আলোচনাগুলো সহজ ভাষায় থাকে। ঠিক আছে, সো আবারও আমি সতর্ক করে বলছি, যারা নাকি আমরা ইংলিশে দুর্বল, তারা অবশ্যই কোচিংয়ে রেগুলার ক্লাস শুরু হওয়ার অন্তত 7 দিন আগে, 10 দিন আগের মধ্যে আমরা এই টপিকগুলো ভালোভাবে শিখে নিব। ঠিক আছে, প্রয়োজনে আপনি ইউটিউবিং করতে পারেন, ইউটিউবে অনেক টপিক আছে, আপনি ফোকাসের অনলাইন ক্লাসগুলো পাবেন ফোকাসের পেজে। ঠিক আছে, অথবা এই টপিক ধরে ধরে আপনি হচ্ছে বই ধরে ধরে পড়েন, ইউটিউব দেখে দেখে পড়েন, যেমনে পড়েন আপনি এই টপিকগুলোতে একটু স্ট্রং হওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, যারা আমরা দুর্বল আছি। ওকে, সো আমরা অ্যাট এ গ্লান্স কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সিলেবাসটা দেখে ফেলেছি, কোন টপিকগুলো রিটেনে পরীক্ষায় আসে সেগুলো আমরা দেখে ফেলেছি, এমসিকিউতে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা দেখে ফেলেছি, এবং এর পাশাপাশি গিয়ে আমরা আমাদের বেসিককে ইমপ্রুভ করার জন্য কোন টপিকগুলোতে গুরুত্ব দেওয়া উচিত সেটাও আমরা দেখে ফেলেছি। ঠিক আছে, এখন জাস্ট অ্যাট এ গ্লান্স আমরা কি করবো বলেন দেখি। অ্যাট এ গ্লান্স আমরা একদম সরাসরি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো একটু দেখি, যে ঢাকা ইউনিভার্সিটি আসলে কোশ্চেন যে আসে কতটুকু কঠিন কোশ্চেন আসে, কতটুকু কঠিন মনে হয়, আসলে কি অনেক বেশি কঠিন, নাকি মোটামুটি সহজ, নাকি অনেক সহজ। ঠিক আছে, সো এই অংশটা তাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ যারা মূলত টার্গেট করছেন ঢাকা ইউনিভার্সিটিকে, এবং যারা এখনো আসলে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনটাকে সেইভাবে আপনার দেখা হয় নাই, বা দেখলেও হয়তো ভেবে চিন্তা করেন নাই, অ্যানালাইসিস করেন নাই। ঠিক আছে, সো আমরা কোশ্চেনে চলে যাই, সরাসরি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনে। প্রথমেই আমরা আসি লাস্ট এই যে 2024-25 সেশনে যে পরীক্ষাটা হলো, সেইখানে বি ইউনিটের কোশ্চেন। আমাদের এমসিকিউতে কোশ্চেন ছিল হচ্ছে কয়টা, 15টা কোশ্চেন ছিল। এর মধ্যে প্রথম কোশ্চেনটা দেখেন আমাদের, মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া উইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি। এই যে বাই, এই বাই দেখেই বোঝা যাচ্ছে, এই বাই দেখেই বোঝা যাচ্ছে যে আসলে এখানে একটা প্যাসিভের ব্যবহার আছে, তাই না? এই বাইটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো টেকনিক কাকে বলে দেখেন, এই বাই দেখে যেহেতু বোঝা যাচ্ছে প্যাসিভের ব্যবহার আছে, আপনি প্যাসিভে চলে যাবেন। এখানে প্যাসিভ নাই, এখানে প্যাসিভ নাই, এই যে এই জায়গাটা প্যাসিভ আছে, খেয়াল করেন, ক্যান বি আইডেন্টিফাইড, জাস্ট এই একটা জায়গায় প্যাসিভ আছে। সো আর কিছু যদি আমি নাও দেখি, প্রথম অংশ যদি নাও দেখি, জাস্ট এইটা দেখে কোশ্চেন আনসার করা যায়। ঠিক আছে, সো টেকনিক আসলে কাকে বলে দেখেন। হ্যাঁ, আপনি কিছুই জানেন না, জাস্ট দেখলেন যে বাই, যে শূন্যস্থানের বাই আছে, তার মানে কি এটা প্যাসিভের লক্ষণ। আমি দ্বিতীয় শূন্যস্থানে প্যাসিভের স্ট্রাকচার খুঁজলাম, এখানে নাই, এখানে নাই, এইখানে নাই, আছে শুধু কোন জায়গায়, এই জায়গায়, আনসার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনার যদি সময় থাকে ধীরে সুস্থে একটু বুঝে যদি সলভ করতে যান, আসেন আমরা একটু বুঝে ধীরে সুস্থে সলভ করি। মেনি পিপল ড্যাশ ফেক নিউজ, আমি যদি এখানে মিলাই স্প্রেড, তাহলে অনেক লোক ফেক নিউজ ছড়ায় সোশ্যাল মিডিয়াতে, উইচ ক্যান বি আইডেন্টিফাইড, যেটা খুব সহজে আইডেন্টিফাই করা যেতে পারে বাই চেকিং কেয়ারফুলি, যথাযথভাবে চেক করে যেটা আইডেন্টিফাই করা যেতে পারে দ্য সোর্স অফ ইনফরমেশন, মানে ওই নিউজের সত্যতা। বর্তমানে তো আসলে মানে সোশ্যাল মিডিয়ার যুগ, ভাইরালের যুগ, এবং ফেক নিউজ ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার যুগ, এবং এই ফেক নিউজকে ফিল্টার করার জন্য কিন্তু আবার কি আছে, বিভিন্ন ওয়ে আছে, অ্যাপ আছে। সো এই যে কোশ্চেনটা গত বছর 1 নম্বর কোশ্চেন, দেখেন তো এটা কি আপনাদের কাছে কঠিন লাগতেছে, নাকি মিডিয়াম লাগতেছে, নাকি ইজি মনে হচ্ছে? একটু কমেন্ট করে জানান তো যে এটা কি মনে হচ্ছে আপনার কাছে, কার কাছে কঠিন মনে হচ্ছে, কার কাছে অ্যাভারেজ মনে হচ্ছে, এবং কার কাছে ইজি মনে হচ্ছে, দেখি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, আপনারা কমেন্ট করেছেন যে হ্যাঁ ম্যাক্সিমাম কমেন্ট ইজি ইজি ইজি। হ্যাঁ, আশিক রহমান বলেছেন ইজি, তাহসিন রেজা বলেছেন ইজি, রায়ান বলেছেন অ্যাভারেজ, বাট কেউ কিন্তু ডিফিকাল্ট বলেন নাই, তাই না? কেউ ডিফিকাল্ট বলেন নাই, থ্যাংক ইউ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 এ আসি আমরা একটু। সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ড্যাশ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, মানে কিছু কিছু মারাত্মক রোগ, সিরিয়াস মানে কি, সিরিয়াস মানে হচ্ছে মারাত্মক, তাই না?
যে কিছু কিছু মারাত্মক রোগ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, মানে সফলভাবে চিকিৎসা করা যেতে পারে ড্যাশ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, মানে যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এরকম কিছু আছে, মানে বোঝা যাচ্ছে অর্থ অনুযায়ী এটা কি হবে, ইফ হবে। লেস্টের কাহিনী তো আপনারা সবাই জানেন যে লেস্ট থাকলে এরপর একটা কি থাকে, শুট থাকে, তাই না? এই জন্য আমি এটা লেস্ট ধরবো না। ওয়েদার দিয়ে একটা অনিশ্চয়তা বোঝায়, আনলেস হচ্ছে ইফের কি নেগেটিভ। সো এই যে কোশ্চেনটা দেখেন, আমি লেস্ট তো দিবই না, ওয়েদার দিয়ে অনিশ্চয়তা বোঝায়, ওয়েদার ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, ইনিশিয়াল স্টেজে ডিটেক্ট হয় কি না এরকম অর্থ দেয়। আর আনলেস দিলে অর্থ নেগেটিভ হয়ে যায় যদি ইনিশিয়াল স্টেজে ডিটেক্ট না করা যায়। সো এইটাও কিন্তু এই তিনটা খুব সহজে বাদ দিয়ে এটা অর্থ মেলানো যায়, ঠিক আছে? এটার জন্য আপনার গ্রামারে পণ্ডিত হওয়ার দরকার নাই আশা করি, ঠিক আছে? স্বাভাবিক আপনার ওয়ার্ড সেন্স, ভোকাবুলারি সেন্স জানা থাকলে এটা পারা সম্ভব, ঠিক আছে? সো 2 নাম্বারটা কার কার কাছে কঠিন মনে হচ্ছে, কার কার কাছে সহজ মনে হচ্ছে দেখেন তো। 2 নাম্বারটা কার কার কাছে কঠিন মনে হচ্ছে, কার কার কাছে সহজ মনে হচ্ছে দেখি। চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 3। দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেনটা ছিল এটা ছিল টেন্স থেকে আমাদের কোশ্চেন। এই কোশ্চেনটা মূলত ছিল টেন্স থেকে। I dash to call the customer service of my bank all morning but I can't get through। টেন্স থেকে আমাদের যে বেসিক ধারণা, এই বেসিক ধারণা দিয়ে কোশ্চেন সলভ করা যায় ইজিলি। যেমন দেখেন এই পাশের সেন্টেন্সটায় লেখা আছে কান্ট, মানে কি প্রেজেন্ট টেন্স, তাই না? তাহলে আমি প্রেজেন্টের সাথে অবশ্যই প্রেজেন্ট দিব, এটা একটা স্বাভাবিক নিয়ম, ঠিক আছে? সাধারণ একটা নিয়ম যে প্রেজেন্টের সাথে প্রেজেন্ট হয়। এটা পাস্ট আছে দিব না, এটা পাস্ট আছে দিব না, এটা পাস্ট আছে দিব না। তাহলে দেখেন অটোমেটিক আনসার বের হয়ে গেছে। জাস্ট সিম্পল একটা টেকনিক, ঠিক আছে? যে প্রেজেন্টের সাথে স্বাভাবিকভাবে কি হয়, প্রেজেন্ট হয়, সাধারণত পাস্টের সাথে পাস্ট হয়, ঠিক আছে? সো আনসার কিভাবে ইজিলি বের হয়ে যায়, মানে আপনি ভুল আনসার করতে চাইলেও আপনার কমন সেন্স আপনাকে ভুল আনসার করতে দিবে না, ঠিক আছে? সো এইটার কে কে ডিফিকাল্ট বলবেন বলেন দেখি, যে এই যে 3 নাম্বার কোশ্চেন, হ্যাঁ, এটা কি কারো মতে কি ডিফিকাল্ট হয় কিনা বলেন। নেক্সটে আমরা যাই কোশ্চেন নাম্বার 4। দেখেন এখানে সিনোনিম থেকে কোশ্চেন এসেছে। আমি যেটা বলেছিলাম যে ভোকাবুলারি থেকে কোশ্চেন থাকে ডেভিয়েট। ডেভিয়েট মানে কোনো কিছু থেকে বিচ্যুত হয়ে যাওয়া। এটা কোনো কিছু থেকে বিচ্যুত হয়ে যাওয়া বলতে এখানে আনসার হবে হচ্ছে ডাইগ্রেস। ডাইগ্রেস মানে হচ্ছে কোনো কিছু থেকে বিচ্যুত হয়ে যাওয়া বোঝায়। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 5-এ যাই, দেখি 5-এ কি আসছে। 5-এ কি আসছে দেখেন, আরেকটা ভোকাবুলারি বেস কোশ্চেন। এটা একটু শূন্য স্থান পূরণের মতো, ঠিক আছে? মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেনেবল লিভিং হুইচ হ্যাজ স্পার্কড, মানে অনেক লোকে কি ইনক্রিজিংলি ব্যাপকভাবে আগ্রহী হয়ে যাচ্ছে। ইন্টারেস্টেড মানে কি আগ্রহী হয়ে যাওয়া, তাই না? সাস্টেনেবল লিভিং মানে টেকসই জীবনযাপনের প্রতি আগ্রহী হয়ে যাচ্ছে। হুইচ হ্যাজ স্পার্ক, স্পার্ক মানে কি আমরা বলি না স্পার্ক করে, স্পার্ক আপনারা দেখবেন যে ওই যে ওয়েল্ডিং এর দোকানে লোহার কাজ করে যে স্পার্ক করে, ঠিক আছে? স্পার্ক মানে এরকম ছড়িয়ে যাওয়া। তো যেটা নাকি স্পার্ক করেছে, স্পার্ক এ ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। ডিক্লাইন মানে হ্রাস পাওয়া, স্পার্কের সাথে হ্রাসটা যায় না, কমে যাওয়াটা যায় না। ক্যাটাস্ট্রোফ মানে হচ্ছে কি বিপদ, হ্যাঁ, এটা এই কথার সাথে বিপদের কথাটা আসে না, ঠিক আছে? টেকসই জীবনযাপনের সাথে বিপদের কথাটা আসে না। সার্জ মানে হচ্ছে একটা কি জোয়ার ওঠা, একটা জলোচ্ছ্বাসের মতো ওঠা, ঠিক আছে? সো স্পার্কের সাথে এইটা আসে যে হুইচ হ্যাজ স্পার্ক সার্জ, যেটা একটা সার্জ জলোচ্ছ্বাস নিয়ে এসছে, যেটা একটা উদ্যম নিয়ে আসছে ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস মানে হচ্ছে পরিবেশ বান্ধব যে প্রোডাক্টস ওগুলা। তো এইটা টোটালি হচ্ছে আপনার রিডিং স্কিল বেসড, যাদের ভোকাবুলারি নলেজ ভালো, আন্ডারস্ট্যান্ডিং স্কিল যাদের ভালো, তারা সহজে এটা ধরতে পারবেন। বাট যারা ইংলিশে একটু বেশি দুর্বল, আমার মনে হয় তাদের জন্য একটু টাফ হবে। সো আই ডোন্ট থিঙ্ক ইটস অ্যান ইজি কোশ্চেন, ঠিক আছে? আমার মনে হয় যে এটা বাকি যে 4টা কোশ্চেন ছিল ওগুলোর মতো এত ইজি ছিল না, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই, আসেন কোশ্চেন নাম্বার 6-এ। আচ্ছা, কোশ্চেন 6-এ দেখেন হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ অন দ্য হেড উইথ এ বোতল। সো এইখানে ওই যে বয়েসের কোশ্চেন চলে আসে, বয়েস চেঞ্জের। দেখেন হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হাসপাতালে গিয়েছিল আফটার। আমি যদি আফটার বলি, এখানে একটা স্বাভাবিক নিয়ম আমরা শিখে আসছেন যে প্রিপোজিশনের পরে
সব সময় ভার্ব দিলে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। কাজেই আফটারের পরে আমি রিসিভ কোনোভাবে দিতে পারবো না, রিসিভের সাথে অবশ্যই কি হবে, আইএনজি হতো। এই জন্য এটা বাদ এবং হিটও কি বাদ। দেখেন আমার জাস্ট এই একটা টেকনিক দিয়ে দুইটা অপশন বাদ দিয়ে দিলাম, বাকি থাকে আর কয়টা, দুইটা। একটা হচ্ছে হিটিং আর একটা হচ্ছে কি বিইং হিট। এখন আপনি দেখবেন এই দুইটার মধ্যে পার্থক্য কি, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে কি প্যাসিভ। এখন ওই যে আপনার কমন সেন্স কাজে লাগাতে হবে যে আমি ভাত খাই না ভাত আমার দ্বারা খাওয়া হয়, এখানে কোনটা হবে আসলে। দেখেন যে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার হিটিং, সে কাউকে হিট করছে না সে নিজেই হিট হইছে। ইসরাত জাহান, থ্যাংক ইউ ভেরি মাচ। অলরেডি ইসরাত জাহান, রেবেকা সুলতানা, তারপর হচ্ছে সাকিবুল, ইব্রাহিম কাইফ এর আগেও দেখেছি কয়েকটা কারেক্ট অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। সো এই যে প্যাসিভ সেন্স, ওই প্যাসিভ সেন্স দিয়ে আপনি এই ডি নাম্বারটা কিন্তু আনসার করতে পারছেন, ঠিক আছে। সো আই থিঙ্ক 6 নাম্বার যেটা, এটা আসলে ডিফিকাল্ট না, এটা এভারেজ বলতে পারি আমরা। যাদের আসলে ভয়েস চেঞ্জের বেসিকটা নাই তাদের জন্য ডিফিকাল্ট, বাট যাদের ভয়েস চেঞ্জের বেসিক আছে তারা খুব সহজে এটাকে সলভ করতে পারবে। আচ্ছা, এরপর যদি আমরা 7 নাম্বারে যাই, ওই যে ভোকাবুলারি থেকে কোশ্চেন চলে আসছে স্পেলিং। দেখেন স্পেলিং এখানে বলেছে ইনকারেক্ট, কোশ্চেন খেয়াল করতে হবে, কোশ্চেনে বলেছে ইনকারেক্ট। আমরা অনেকেই যেটা করি পরীক্ষায়, এখানে বলছে ইনকারেক্ট কিন্তু আমি তাড়াহুড়া করতে গিয়ে এটাকে পড়ি কারেক্ট, আর প্রথম অপশনেই পেয়ে যাই যখন কারেক্ট, তখন এটা আনসার করে ফেলি এবং বাসায় এসে পরীক্ষা দিয়ে বাসায় এসে যখন দেখি যে কাহিনী এরকম হয়েছে, তখন মাথার ফুল ফ্রি, আর কোনো উপায় থাকে না, ঠিক আছে। সো এই জন্য আগে থেকেই সতর্ক করে দিচ্ছি আপনারা, খুবই প্রথম পর্যায়ে আছেন, এই পর্যায়ে বলে দিচ্ছি যে কোশ্চেনে এই ইনকারেক্ট এবং কারেক্ট ভালোভাবে পড়ে তারপর আনসার করতে হবে। এখানে যেহেতু ইনকারেক্ট চেয়েছে, ইনকারেক্ট হচ্ছে আমার এই যে এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশনে এখানে আইটা আসে না, শুধু এক্সপ্লেনেশন এটা আসে, আর বাকি সবগুলোই কিন্তু কি ঠিক আছে। ওকে, আমি একটু দ্রুত যাচ্ছি, ঠিক আছে, কোশ্চেনগুলো শেষ করার জন্য। এরপর আসেন কোশ্চেন 8, ড্যাশ আই এম মাইনর, আই ক্যানট ড্রাইভ ইয়েট। অর্থটা খেয়াল করে দেখেন, আই এম মাইনর, ওই যে এখন এখানে সেন্টেন্স লাগবে, সেন্টেন্সের আপনার বেসিক সেন্স লাগবে। আই এম মাইনর একটা সেন্টেন্স, আই ক্যানট ড্রাইভ ইয়েট একটা সেন্টেন্স। তো দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য অবশ্যই একটা কি লাগবে, কানেক্টরস লাগবে। আর এখানে দেখেন আমাদের কানেক্টরস কোথায় আছে, বিইং কোনো কানেক্টরস না, ডিউ কোনো কানেক্টরস না, ঠিক আছে। এভিডেন্টলি ও কানেক্টরস হিসেবে ইউজ হয় না, ইউজ হয় শুধু কোনটা, সিন্স, এটা হচ্ছে কানেক্টরস হিসেবে ইউজ হয়, যেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে। ওই যে আপনাদের বলেছি যে সেন্টেন্সের বেসিকটা খুব গুরুত্বপূর্ণ, কেন বলেছি বোঝার চেষ্টা করেন। এখানে আপনার সেন্টেন্সের স্ট্রাকচারের বেসিকটা জানা থাকলে আপনি খুব সহজেই বুঝতে পারতেছেন যে এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য একটা কানেক্টর দরকার, আর কানেক্টর আছে শুধুমাত্র কোথায়, এই সিন্সে আছে। কেউ কেউ ভুলে আনসার বলতেছেন বিইং, না বিইং বললে হবে না, বিইং বললে এইখানে কোনো কানেক্টর থাকে না, আর এখানে অলরেডি বিভার্ব আছে, ঠিক আছে। বিভার্ব আছে, আপনি আর একটা বিভার্ব দিলে ওটা কি হয়ে যাবে, ওভারডোজ হয়ে যাবে, ঠিক আছে। সো এই কোশ্চেনটা আমি মনে করি ইজি না, এটা সেন্টেন্স স্ট্রাকচার জানা থাকলে আপনি পারবেন, এটা অ্যাভারেজ লেভেলের কোশ্চেন বলা যেতে পারে। এরপরে আমরা যাই কোশ্চেন নাম্বার 9, ওই যে ইডিয়ামস থেকে কোশ্চেন চলে আসে, ভোকাবুলারির একটা পার্ট। দেখেন কোল্ড ফিট, কোল্ড ফিট, এই যে দেখেন কে যেন একটা কোশ্চেন করেছিল আপনাদের মধ্যে, যে মুখস্থ না করেও কিভাবে পারা যায় বা সহজে কিভাবে পারা যায়, ঠিক আছে, মনে থাকে না, মুখস্থ হয় না। তো এই ক্ষেত্রে দেখেন আমি প্রথমে বোঝাই যে মনে করেন আপনার কমন পড়ে না, ইডিয়ামস এন্ড ফ্রেজ কিভাবে পারবেন, ঠিক আছে, এটাই হচ্ছে স্কিল। আপনার তো 4টা অপশন দেওয়া থাকবে, নিজে থেকে তো গাইবি ভাবে বানায় এনে একটা আনসার করতে হবে না, তাই না, 4টা তো অপশন দেওয়া থাকবে, এই অপশন থেকেই আপনি আপনার কমন সেন্স দিয়ে উত্তর করতে পারবেন। কোল্ড ফিট, খেয়াল করেন, কোল্ড মানে কি ঠান্ডা, ফিট মানে কি পা। এই বলেন তো আমরা কখন বলি যে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমরা কখন বলি, কোন পরিস্থিতিতে বলি, রাগ হয়ে গেলে, খুব রাগ হয়ে গেলে, নাকি খুব কান্না পেলে, নাকি খুব দুঃখ পেলে, নাকি খুব ভয় পেলে আমরা বলি যে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, ঠিক আছে, হিম শীতল হয়ে যাচ্ছিল। কোন কথা কখন বলি বলেন তো যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এই কথাটা আমাদের এই এতটুকু কমন সেন্স আছে কিনা দেখেন। অবশ্যই যখন আমরা খুব বেশি ভয় পাই অথবা কি নার্ভাস ফিল করি, ঠিক আছে, তখন আমরা এরকম কি ঠান্ডা হয়ে যায়। আর যখন হচ্ছে খুব বেশি অ্যাংরি হয়ে যায় তখন কি ঠান্ডা হয়ে নাকি গরম হয়ে যায় বলেন দেখি, অনেক বেশি গরম হয়ে যায় নাকি। সো এতটুকু কমন সেন্স দিয়ে কিন্তু এটাকে সলভ করা যায়, ঠিক আছে। এখন মনে করেন আপনি যখন বাসায় পড়তেছেন যে কোল্ড ফিট অর্থ
টু বিকাম নার্ভাস, মনে রাখবেন কিভাবে? আমি যে ব্যাখ্যাটুকু একটু আগে বললাম, এই ব্যাখ্যাটুকু যদি একবার চিন্তা করেন আজীবনে ভুলবেন? বলেন তো, সারা জীবনে কি ভুলবেন যে কোল্ড ফিট মানি হচ্ছে নার্ভাস হয়ে যাওয়া, নার্ভাস ফিল করা? আপনাদের কার কার মনে হয় যে এটা আমি ভুলে যাব? হ্যাঁ, আজকে যেভাবে শিখেছি এরপর আমি ভুলে যাব। সো আপনি যদি এইভাবে করে ইডিয়ামসগুলা ভোকাবুলারিগুলা শিখতে পারেন কানেক্ট করে, ঠিক আছে? কানেক্ট করে যদি শিখতে পারেন তাহলে আপনার এগুলা লাস্টিং হবে, লং লাস্টিং হবে, ঠিক আছে? সো আমাদের ভোকাবুলারির উপরেও ক্লাস হবে ইনশাআল্লাহ, রেগুলার ক্লাস। ওইখানে এরকম হচ্ছে আপনার টেকনিক দেয়া থাকবে এবং কিভাবে সহজে ভোকাবুলারি শেখা যায়, মনে রাখা যায় দ্রুত, সেটাও আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? হতাশ হওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ যারা হচ্ছে আশাবাদী তারাই আসলে তাদের ওই শেষ হাসিটা হাসতে পারে। আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 10, dash the hustles and bustles of the city, she has found a peaceful park to take rest, ঠিক আছে? তো এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আমার সেন্টেন্স হচ্ছে একটা, she has found, ঠিক আছে? এই যে সাবজেক্ট এবং এই যে হচ্ছে ভার্ব, এখানে কোনো সাবজেক্ট ভার্ব নাই। দেখেন সেন্টেন্স স্ট্রাকচার কত কাজে লাগে। এখানে কোনো সাবজেক্ট ভার্ব নাই, সেন্টেন্স একটা, কোনো কানেক্টর লাগবে না। এই যে অলদো কানেক্টর, সিন্স কানেক্টর, নেভারদিলেস কানেক্টর, সব কানেক্টর বাদ। আর অ্যামিডসটা যদি নাও জানেন যে প্রিপোজিশন, ওই তিনটা বাদ দেওয়ার কারণে অটোমেটিক আনসার হয়ে যাবে এটা। অ্যামিডস মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে বোঝায়, মধ্যে, ঠিক আছে? এটা একটা প্রিপোজিশন। আপনাদের যে বারবার বলেছি যে সেন্টেন্স এবং প্রিপোজিশন বেসিকের খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। আশা করি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনে যখন সলভ করতে আসছেন তখন বুঝতে পারছেন এটা, ঠিক আছে? ঘুরে ফুরে ওই কয়েকটা টপিক দিয়ে কিন্তু আমরা সলভ করতে পারতেছি, তাই না? তাহলে এখানে আনসার হবে হচ্ছে অ্যামিডস, মানে এই অ্যামিডস দ্য হাসেলস অ্যান্ড বাসেলস অফ দ্য সিটি, মানে এই শহরের বিভিন্ন ঝোঁকি ঝামেলার মধ্যে শি হ্যাজ ফাউন্ড এ পিসফুল পার্ক টু টেক রেস্ট, সে একটা খুব শান্তিময় একটা পার্ক পেয়েছে রেস্ট নেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, ওই যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোশ্চেন আসছে, ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন, এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের এক্সাম্পল। আমি কন্ডিশনালের নিয়ম এখন আপনাদেরকে ব্যাখ্যা করতে যাচ্ছি না, জাস্ট ধরিয়ে দিচ্ছি। থার্ড কন্ডিশনে কি হয়, আমাদের প্রিন্সিপাল ক্লোজটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে সরি, প্রিন্সিপাল ক্লোজ হয় আমাদের উড, কুড, মাইট, নট দিয়ে, তারপর হচ্ছে পারফেক্টিভ। তাহলে আমাদের উড নট, কুড নট, মানে উড, কুড, মাইট কোথায় আছে দেখি, এখানে নাই, এখানে নাই, এখানে নাই। কি বলেছিলাম যে থার্ড কন্ডিশনে আমাদের কি হয়, উড, কুড, মাইট, এই তিনটার সাথে হ্যাভ দিয়ে ভার্বের থার্ড ফর্ম হয় হচ্ছে থার্ড কন্ডিশনে, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি উড, কুড, মাইটেই ধরা খেয়ে গেছে। উড, কুড, মাইট এখানে নাই, এখানে নাই, এখানে নাই, শেষ, অটোমেটিক আনসার হয়ে গেছে। দেখেন, সো আমাদের মাথায় যখন গ্রামারগুলো থাকবে, বেসিক্সগুলো যখন থাকবে, তখন আনসার খুব ইজি, ঠিক আছে? নেক্সট আমরা যদি যাই কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন 12 ওই যে ফিগারস অফ স্পিচ থেকে কোশ্চেন, ঠিক আছে? ফিগারস অফ স্পিচ থেকে কোশ্চেন চলে আসছে। এটা মূলত লিটারেচারের একটা পার্ট। আপনাদের টেক্সট বইয়ে কিছু টপিক দেয়া আছে, টেক্সট বইয়ে মেটাফোরটা আলোচনা করা আছে, মেটাফোর সহ আরো কয়েকটা বিষয় আলোচনা করা আছে। কোশ্চেন আসছে কি দেখেন, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, হার্ট অফ গোল্ড, ঠিক আছে? মেটাফোর, আমি জাস্ট মেটাফোরটা আপনাদেরকে আজকে একটু বোঝাই। মেটাফোরের বাংলা হচ্ছে রূপক। ফিগার অফ স্পিচ মানে কি? ফিগার অফ স্পিচ মানে হচ্ছে আপনারা যখন বাংলা কবিতা টবিতা পড়েন, বাংলা যখন প্রথম পত্র উত্তর করেন, তখন এরকম বলেন না যে কবি এখানে চিত্রকল্প ব্যবহার করেছে, বা কবি এখানে উপমা ব্যবহার করেছে, বা কবি এখানে রূপক ব্যবহার করেছে। এই যে রূপক, উপমা, চিত্রকল্প, ঠিক আছে, এগুলোর ইংলিশ নাম হচ্ছে এই মেটাফোর, আইরনি, সিমিলি, এই বিভিন্ন নাম, ঠিক আছে? তো আমাদের এরকম ফিগার অফ স্পিচ প্রায় 70 থেকে 80টা আছে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এতগুলো লাগবে না, জাস্ট আপনি 10-12টা শিখলে এর মধ্যে থেকে কমন পড়ে। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে রেগুলার এই টপিক থেকে কোশ্চেন থাকে, কাজে যারা বি ইউনিটে পরীক্ষা দিবেন তাদের এটা শিখতে হবে, ঠিক আছে? তো আমরা দেখেছি গত বছর এটা আসে, মেটাফোর আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই মেটাফোর আসে। তার আগের বছর অক্সিমোরন আসছিল। মেটাফোর জিনিসটা কি? মেটাফোর আর সিমিলিটা আপনাদের একটু একসাথে বোঝানোর চেষ্টা করি। সিমিলি এবং মেটাফোর, এর মানে হচ্ছে তুলনা। তুলনাটা কেমন তুলনা? অসম তুলনা।
দুইটা অসম বিষয়কে যখন তুলনা করা হয় তখন কি এক হয় সিমিলি হবে, না হয় কি হবে মেটাফোর। খেয়াল করেন, তুলনাটা হতে হবে কি অসম তুলনা, ঠিক আছে? এটা আমি আপনাদের একটু বোর্ডে নিয়ে গিয়ে বোঝাই। দেখেন কি বলেছি, যে যদি অসম তুলনা বোঝায়, অসম তুলনা, তখন সেটা হয় কি হবে সিমিলি, না হয় হবে মেটাফোর, ঠিক আছে? এই অসম তুলনার মধ্যে যদি ওই বাক্যের মধ্যে অ্যাজ অথবা লাইক ব্যবহার করা হয় তাহলে সেটা সিমিলি, আর যদি দেখি অ্যাজ লাইক ব্যবহার ছাড়া ডিরেক্ট তুলনা করছে তাহলে সেটা মেটাফোর, ঠিক আছে? তাহলে এবার একটু আমরা বোঝার চেষ্টা করতে দেখি। যেমন বললাম, রানা is brave like Johnny। এই বাক্যটা একটু খেয়াল করেন তো, বুঝেন কিনা যে এটা আসলে কি? রানা ইজ ব্রেভ লাইক জনি, বুঝেন কিনা? এটা কি সিমিলি না মেটাফোর না কি? এটা কে বলতে পারবেন দেখি? রানা ইজ ব্রেভ লাইক জনি, রানা জনির মতো সাহসী, ঠিক আছে? একটু আনসার করেন তো দেখি, একটু কাজ করেন, ঠিক আছে? অনেকে ক্লাস করতেছেন শুয়ে শুয়ে, বালিশে মাথা দিয়ে দিয়ে, ঠিক আছে? যেহেতু ক্লাস করতেছি একটু পাশে খাতা কলম রাখারও চেষ্টা করি, ঠিক আছে? একটা জায়গায় যেহেতু সময় দিচ্ছি সেই সময়টা যেন আমার মোস্ট ইফেক্টিভ হয়, ফ্রুটফুল হয়, সেটা বোঝার চেষ্টা করি। তাহমিনা আনসার করেছেন, জান্নাত আনসার করেছেন, মেহজাবিন আনসার করেছেন, ইশাক তালুকদার আনসার করেছেন, আব্দুল হান্নান আনসার করেছেন, তারপর আনসার করেছেন রানা আনসার করেছেন আতিয়া খাতুন, এবং সবাই আনসার করেছেন হচ্ছে সিমিলি। ধন্যবাদ সবাইকে। আর একটু মনোযোগী হওয়া লাগবে, ঠিক আছে? ক্লাসটায় আরেকটু মনোযোগী হওয়া লাগবে। দেখেন এখানে কি বলা ছিল, অসম তুলনা। অসম তুলনা এখানে আছে কিনা? রানা একজন মানুষ, জনিও একজন মানুষ, এটা অসম তুলনা না, কাজে এটা সিমিলিও না মেটাফোরও না, ঠিক আছে? সিমিলি হতো যদি আমরা বলতাম রানা ইজ ব্রেভ লাইক জনি, না বলে যদি এরকম বলতাম, দেখেন আমি যদি জনি না বলতাম লাইক এ টাইগার, খেয়াল করেন, রানা ইজ ব্রেভ লাইক এ টাইগার, যে রানা একটা বাঘের মতো সাহসী, কারণ বাঘ হচ্ছে একটা পশু প্রাণী আর রানা হচ্ছে একজন মানুষ, দুইটা অসম জিনিস, দুইটার মধ্যে মিল নাই, ঠিক আছে? এই অসম যখন করা হয়, তুলনাটা যখন অসম তুলনা করা হয় তখনই সেটা কি হবে, হয় সিমিলি না হয় কি মেটাফোর। আর যদি সমান তুলনা করা হয় তাহলে সেটা সিমিলিও হবে না, মেটাফোরও হবে না, ঠিক আছে? সাহিত্যের বিষয় তো, সাহিত্য তো একটু ঘুরায় পেঁচায় না করলে হয় না, বুঝতে পারছেন? যেমন আপনি বললেন যে আমাদের ইংরেজি স্যার বাংলা স্যারের মতোই পড়ায়, ঠিক আছে? তো ইংরেজি স্যারকে তুলনা করলেন কার সাথে? বাংলা স্যারের সাথে। সো এখানে কোনো অসম কিছু হয় নাই কিন্তু, ঠিক আছে? সো এটা সিমিলিও হবে না, মেটাফোরও হবে না, ঠিক আছে? আবার আপনি যদি বলেন যে আমাদের ইংরেজি স্যার হচ্ছে সূর্যের মতো, ঠিক আছে? মানে সূর্য যেমন আলো দেয়, ইংরেজি স্যারের কাছ থেকে অনেক আলো পাই আমরা, জ্ঞান পাই। তো যখন এই ইংরেজি স্যারকে আপনি হচ্ছে সূর্যের সাথে তুলনা করে দিলেন যে সূর্যের মতো, তখন সেটা অসম তুলনা হয়ে গেল, এবং সেই ক্ষেত্রে আপনি ওই যে মতো যেহেতু বলছেন, লাইক যেহেতু বলছেন যে লাইক সান, তখন ওটা কি হয়ে যাবে, সিমিলি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এইটাকে মেটাফোর বানাতে চাই, দেখেন রানা ইজ ব্রেভ লাইক এ টাইগার না বলে যদি এই কথাটা এইভাবে বলি, খেয়াল করেন, আমরা যদি এইভাবে বলি রানা ইজ, মেটাফোর হচ্ছে ডাইরেক্ট, এটার মধ্যে কোনো হামকি দামকি নেই, ঠিক আছে? রানা ইজ এ টাইগার মানে আপনি ডিরেক্ট বলে দিবেন, ঠিক আছে? যা বলার ডিরেক্ট বলে দিবেন, কোনো মতরত নাই। রানা ইজ এ টাইগার, দেখেন রানাকে তুলনা করা হয়েছে কার সাথে? টাইগারের সাথে, দুইটা অসম তুলনা করা হয়েছে, এবং কোনো অ্যাজ লাইক নাই, তার মানে এটা হচ্ছে কি একটা মেটাফোর, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি কিনা? ফারিয়ান অসীন বলছেন যে অবাস্তব তুলনা মনের মতো, হ্যাঁ একই তো কথা, সম অসম অবাস্তব যেভাবে বুঝি আমরা, ঠিক আছে? মানে যেটা হচ্ছে সমান তুলনা সেটা মেটাফোর হবে না, সিমিলি হবে না, মানে সাহিত্যের পর্যায়ে পড়বে না ওইটা, ঠিক আছে? আর যেটা হচ্ছে
অসমতুলনা সেটা যদি অ্যাজ লাইক থাকে, মতো থাকে তাহলে সিমিলি, না থাকলে ডাইরেক্ট যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি মেটাফোর, তাই না? তাহলে দেখেন একটু আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা ডেইলি লাইফে বলেন দেখি, ডেইলি লাইফে কি আমরা সিমিলি মেটাফোর ইউজ করি কিনা দেখি, কারো কমন সেন্স আছে কিনা বলেন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা ফ্রেন্ডদের সাথে কথা বলার সময় বা বিভিন্ন কথাবার্তা বলার সময় কি আমরা এরকম সিমিলি বা মেটাফোর কি ইউজ করি কিনা, কি মনে হয় আপনাদের? আমরা কিন্তু এটা রেগুলার ইউজ করি এবং সিমিলির চেয়ে মেটাফোর একটু বেশি ইউজ করি, ঠিক আছে? কারণ মেটাফোর ডিরেক্ট তো বেশি, আমরা যখন উত্তেজিত হয়ে যাই, আপনি ফ্রেন্ডদের মধ্যে মনে করেন কারো দুইটা ফ্রেন্ডের মধ্যে ঝগড়া লাগছে, ঠিক আছে? ঝগড়া লাগার কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন যে সমানে মেটাফোর বেরোতে থাকে, তুই একটা ড্যাশের বাচ্চা, ও আবার আরেকটা বলে তুই একটা ড্যাশের বাচ্চা, ঠিক আছে? এই যে বলতেছে তুই একটা ড্যাশের বাচ্চা, ঠিক আছে, ড্যাশের বাচ্চা, খেয়াল করে দেখেন তো, তাহলে ইউ আর এই ড্যাশের বাচ্চা, ঠিক আছে, এটা কি হইলো বলেন? ইউ আর এ ড্যাশের বাচ্চা, এটা কি সিমিলি না মেটাফোর বলেন? এটা বলতে পারলে বুঝবো যে আপনারা সিমিলি মেটাফোর বুঝছেন। তুই একটা গাধার বাচ্চা, বা যেই বাচ্চাই আমরা বলি, ঠিক আছে, মানুষের বাচ্চা তো বলি না, মানুষের বাচ্চা বললে তো হচ্ছে তখন ওটা সমান হয়, ওটা তুলনা হয় না, ওটা গালিও হয় না, ঠিক আছে? আর অন্য যাই দিবেন, ছাগলের বাচ্চা বলেন বা অন্য যেই বাচ্চাই বলেন, ওটা সব কি হয়ে যাবে, ওগুলা মেটাফোর। এবং গালি দেওয়ার সময় কিন্তু আমরা এরকম বলি না যে তুই একটা গাধার বাচ্চার মতো, তাই না? গালি দেওয়ার সময় ডাইরেক্ট গালি। সো আশা করি আমরা সিমিলি মেটাফোর বুঝতে পেরেছি। এবার একটু আমরা আমাদের কোশ্চেনে চলে যাই, কোশ্চেনে গিয়ে দেখি যে যেই কোশ্চেনটা আসছিল ওইটা কিভাবে বোঝা যায়। দেখেন এখানে বলা হচ্ছে শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, তার হার্টটাকে তুলনা করা হয়েছে কিসের সাথে? গোল্ডের সাথে। তার হৃদয়টা কিসের হৃদয়? স্বর্ণের হৃদয়, মানে সোনার হৃদয়, এরকম, ঠিক আছে? সো দেখেন হার্ট এবং গোল্ড দুইটা অসম জিনিস, তাই না? দুইটা অসম জিনিস তুলনা করা হয়েছে, অ্যাজ লাইক দেন আই, দ্যাট মিনস দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর। আশা করি বুঝতে পারছি, তাই না? সো এই যে ফিগার অফ স্পিচ নতুন টপিক হলো, আমরা যদি হচ্ছে একটু ভালোভাবে ক্লাস অনুসরণ করে বুঝি, ক্লাসটা যদি বুঝি, টপিকটা যদি বুঝে পড়ার চেষ্টা করি, আশা করা যায় যে কোনো কঠিন টপিকও কি সহজভাবে পারা যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা নেক্সট টপিকে চলে যাই। কোশ্চেন নাম্বার 13, এটা আবার ভোকাবুলারি থেকে কোশ্চেন আসে। এবার আসছে কি অ্যান্টোনিম রিগোরাস। রিগোরাসের মূলত অর্থ হচ্ছে কি অনেক বেশি ক্ষুধার্ত, ঠিক আছে? যেটার সরি, রিগোরাসের অর্থ হচ্ছে ক্ষুধার্ত না, সরি, রিগোরাস মানে যে তেজস্বী, মানে অনেক বেশি তেজি, এরকম কিছু। তাহলে যেটা হচ্ছে অ্যান্টোনিম হয় হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়, নরম সরম, এরকম কিছু বোঝায়। চ্যালেঞ্জিং রিগোরাসের কাছাকাছি আসে, রেভেনাসও কাছাকাছি আসে, ঠিক আছে? রেভেনাস মানে হচ্ছে ব্যাপক ক্ষুধার্ত, এরকম। ডমিনেটিংও কাছাকাছি আসে, এগুলো সব সিনোনিম। বাকি এটা শুধুমাত্র কি ছিল? অ্যান্টোনিম ছিল। আমরা নেক্সট কোশ্চেনে যদি যাই, কোশ্চেন নাম্বার 14, ওই যে বলেছিলাম প্রেপোজিশন থেকে কোশ্চেন থাকেই, খুব বেসিক একটা প্রেপোজিশনের রুলস থেকে কোশ্চেন আসে। মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। কোনো স্টেশনে যদি মিট করা হয়, ঠিক আছে, রেল স্টেশন হোক, এয়ারপোর্ট হোক, বাস স্টেশন হোক, ছোট প্লেস, তাই না? স্টেশন একটা ছোট প্লেস, আর ছোট প্লেসের ক্ষেত্রে আমরা জানি কি বসে? অ্যাট বসে। খুবই মানে ক্লাস 7-8 একটা রুলস থেকে আসছে। আই থিঙ্ক আপনারা সবাই এগ্রি হবেন আমার সাথে যে এটা একটা ইজি ছিল, ঠিক আছে? ইজি একটা কোশ্চেন ছিল। আচ্ছা, লাস্ট কোশ্চেন যেটা ছিল দেখেন, লাস্ট কোশ্চেন ছিল হচ্ছে দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর 5 hours টু ড্যাশ দ্য ব্লেজ। এটাও সবাই পারবেন, এটা আমাদের ফ্রেজাল ভার্ব থেকে আসছে, কিন্তু খুব সহজ একটা ফ্রেজাল ভার্ব। পুট আউট মানে হচ্ছে কি নেভানো, তাই না? পুট আউট মানে হচ্ছে নেভানো। তাহলে দ্য ফায়ার ফাইটার্স, এখানে আগুনের কথা বলছে, ব্লেজ মানে আগুনের ফুলকি। তাহলে দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক 5 hours, 5 ঘন্টা চেষ্টা করে কি করেছে? আগুন নিভিয়েছে। আর এই জায়গাটায় আমাদের পুট অন মানে হচ্ছে কোনো কিছু পরিধান করা, মানে জামা পরা, এরকম কিছু বোঝায়, ঠিক আছে? পরিধান করা। আর পুট অফ, পুট ইনের আসলে ব্যবহার নাই, ঠিক আছে? সো এই যে দেখেন 15টা এমসিকিউ আমরা দেখলাম, ঢাকা ইউনিভার্সিটির গত বছরের কোশ্চেন দেখলাম, এমসিকিউ 15টা। এই 15টার মধ্যে আপনাদের কোশ্চেন দেখে কি মনে হচ্ছে খুব বেশি কঠিন কোশ্চেন ছিল? কি মনে হয় আপনাদের? খুব বেশি কঠিন কোশ্চেন ছিল বা খুব বেশি সহজ কোশ্চেন?
কোশ্চেনের ধাঁচটা আসলে কেমন? কোশ্চেনের ধাঁচটা হচ্ছে আপনার মিক্সড কোশ্চেন থাকে, অল্প কিছু 2-3টা কোশ্চেন থাকবে একটু কঠিন টাইপ এবং 7-8টা কোশ্চেন ইজি লেভেলের থাকে, বাকি কোশ্চেনগুলো থাকে অ্যাভারেজ, ঠিক আছে? সো এইখানটায় এই 15টা কোশ্চেন থেকে যদি আপনি সর্বোচ্চ মার্কস নিয়ে আসতে চান তাহলে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে অবশ্যই বেসিকটা স্ট্রং করে দেন হচ্ছে টপিক ওয়াইজ প্রিপারেশন নিয়ে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে আশা করা যায় 15টা কোশ্চেনের মধ্যে আপনি ইনশাল্লাহ 15টাই পারবেন। এনিহাউ যদি একটা দুইটা মিসও হয়ে যায় আপনি 13টা বা 14টা ইজিলি পারবেন, ঠিক আছে? আমরা এবার এই গত বছরের রিটেন কোশ্চেনটা একটু দেখে নিয়ে আসেন। রিটেনে আমাদের কি ছিল? ওই যে বলেছিলাম শর্ট প্যারাগ্রাফ একটা থাকে, এখানে দেখেন আমাদের এই যে শর্ট প্যারাগ্রাফ, হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ। আপনাদের বলেছিলাম যে ফোকাস থেকে আমরা যে কমনটা দেই, কমন লিস্ট যেটা দেই, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রেকর্ড নাই যে কমন পড়ে নাই, এবং বলেছিলাম যে শর্ট লিস্ট যেটা দেই যেটাতে 6টা থেকে 9টা লিস্ট থাকে, তো গত বছরে যেটা দেয়া হয়েছিল শর্ট লিস্ট এই প্যারাগ্রাফটা ছিল 1 নম্বরেই ছিল একদম। এর আগের বছর যেটা আসছে সেটা ছিল হচ্ছে 2 নম্বরে, তার আগের বছর যেটা ছিল সেটাও ছিল 2 নম্বরে। সো যারা আসলে অনেক বেশি উইক, যে নিজেরা লিখতে পারেন না, ঠিক আছে, বানায় লিখতে পারেন না অথবা নিজে থেকে লিখতে পারেন না, ঠিক আছে, মুখস্থ ছাড়া কিছুই পারেন না, আশা করি তারা একটু আশাবাদী হবেন, ঠিক আছে, এটা দেখে। আচ্ছা, এরপরে এক্সপ্লেনেশন ছিল কি দেখেন, যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার। ওই যে বলেছিলাম যে প্রভাব থাকে, একটা নীতিবাক্য থাকে, মানে একটা বইয়ের কাভার দেখেই বইটাকে বিবেচনা করা উচিত নয়। এটার মূল কথাটা কি? মূল কথা হচ্ছে আসলে উপর দিয়ে কাউকে দেখে অসন্তুষ্ট হলেই বা খারাপ মনে হলেই সে যে খারাপ, ব্যাপারটা এরকম না, বা উপর দিয়ে দেখে কাউকে ভালো মনে হলেই সে যে ভালো, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? এরপর দেখেন সেন্টেন্স মেকিং ছিল আমাদের। সেন্টেন্স মেকিং এ 5টা শব্দ ছিল, এর মধ্যে একটা ফ্রেজ ছিল অন দ্য ইভ অফ, আর পাশাপাশি ফার্ভেন্টলি, অ্যাপ্রিশিয়েট, ভায়োলেশন, কনসিকুয়েন্স। এর মধ্যে আমাদের ফার্ভেন্টলি ওয়ার্ডটা ব্যতীত আর বাকি সবই আসলে টেক্সচুয়াল ছিল, ঠিক আছে? ওকে, আমরা 2024-25-এর কোশ্চেন কিন্তু দেখে ফেলেছি, তাই না? 2024-25-এর কোশ্চেন দেখে ফেলেছি। এবার জাস্ট অ্যাট এ গ্লান্স আর একটু দ্রুত 2023-24-এরটা একটু দেখে নেই, কি বলেন? আপনারা যারা ক্লাস করছেন তাদেরকে একটু আবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, আপনাদের সাথে যেন আপনাদের সহপাঠীরাও ক্লাসটা করার সুযোগ পায়, বন্ধুরা যেন ক্লাসটা করার সুযোগ পায়, সেজন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ক্লাসটা আমরা শেয়ার করে দিই, ঠিক আছে? ওকে, আমরা কি 23-24-এ যাবো কিনা বলেন? 23-24-এর কোশ্চেনটাকে একটু দেখে নিব। মনিরুজ্জামান মানিক আপনি বলেছেন জি ভাই। ওকে, আমরা 23-24 একটু দেখেন। হ্যাঁ, আবিদ বলেছেন দেখতে চাচ্ছেন, জান্নাত বলেছেন দেখতে চাচ্ছেন। ওকে, আমাদের ক্লাসে এখনো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 500+ ক্লাস করছেন আপনারা, এবং আশা করি আজকের ক্লাসটা আপনাদের ইংলিশ প্রস্তুতিতে একটা বড় অবদান রাখবে। ওকে, আমরা 23-24-এ যাই দ্রুত। দেখেন প্রথমেই কোশ্চেন ছিল হচ্ছে কোত্থেকে? প্রিপোজিশন থেকে। শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ দ্য লাস্ট 5 years। ওই যে সিন্স ফরের যে নিয়ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, এটা প্রিপোজিশনও বলতে পারি, টেন্সও বলতে পারি আমরা, ঠিক আছে? সো এটা কিন্তু কোনো কঠিন কোশ্চেন না। এরপরে গিয়ে যদি আমরা 2 নম্বর কোশ্চেনে যাই, হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন অ্যাব্রোড। এখানে এটা হবে মূলত হ্যাভ হবে, এটা একটা কমন সেন্টেন্স যে তুমি কতবার বিদেশে গিয়েছো, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন অ্যাব্রোড। সো এটাও টেন্সের কোশ্চেন। দেখেন টেন্স থেকে আমরা পরপর 2টা কোশ্চেন পাইলাম। তারপর 3 নম্বরে যদি আমরা যাই, দেখেন এটা ছিল টেক্সট বুক থেকে কোশ্চেন ছিল, আপনাদের টেক্সট থেকে। ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ। এখানে আনসার হবে হচ্ছে সি নাম্বারটা। কেন সি নাম্বারটা হবে? কারণ এ নাম্বার দিলে অ্যান্ডের পরে সাবজেক্ট নাই, আর বি নাম্বারে ভার্ব আছে কিন্তু আবার কনজাংশন নাই, ঠিক আছে? ডি নাম্বারে কনজাংশন আছে, সরি সাবজেক্ট আছে কিন্তু কি নাই? কনজাংশন নাই। আর এই জায়গাটায় আমাদের কনজাংশনও আছে, আবার কি আছে? সাবজেক্টও আছে, ঠিক আছে? সো এটা একটু অ্যাভারেজ লেভেলের কোশ্চেন, খুব একটা ইজি না। যাদের সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে ভালো ধারণা নাই তাদের জন্য কঠিন হবে। ওই যে আবারও বলতেছি, সেন্টেন্স বেসিকের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোশ্চেন 4 একদম হুবহু টেক্সট থেকে নেওয়া হয়েছে, আপনাদের ওই যে টু উইমেন যে অধ্যায়টা আছে, টু উইমেন অধ্যায়ের এক্সারসাইজ থেকে
এই ট্রু ফলস এক্সারসাইজে ট্রু ফলস লাইন আছে, ওইখান থেকে হুবহু নেওয়া হয়েছে। এখানে আনসার হবে হচ্ছে অ্যামাং। এখানে একটু একটা কথা বলে রাখি, সাধারণত আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে টেক্সট বই থেকে কিন্তু ভালো পরিমাণ কোশ্চেন হয়ে থাকে, ঠিক আছে? টেক্সট বই থেকে ভালো পরিমাণ কোশ্চেন হয়ে থাকে বি ইউনিটে। রিটেন যেটা, রিটেনটা প্রায় শতভাগই আসে টেক্সট থেকে, এবং এমসিকিউতে 15টা কোশ্চেনের মধ্যে অ্যাভারেজ 3-4টা, ইভেন মাঝে মধ্যে দেখি যে আমরা 5-6টা কোশ্চেন পর্যন্ত টেক্সট থেকে এসে থাকে, ঠিক আছে? সো আপনারা যারা এক্সক্লুসিভলি বি ইউনিটের জন্য পরীক্ষা দিবেন, তাদের কিন্তু ইংলিশ টেক্সট বুকটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে? আবারও বলতেছি, রিটেনের প্রায় সম্পূর্ণই টেক্সট থেকে আসে। আমরা একটু আগে যে প্যারাগ্রাফ দেখেছি গত বছর আসে, সেটা কিন্তু টেক্সচুয়াল, ঠিক আছে? আর এমসিকিউ তো আমাদের 3-4টা বা 5টা কোশ্চেন টেক্সট থেকে এসে থাকে। আর আপনারা যারা হচ্ছে টেক্সটের উপরে প্রিপারেশন নিতে চাচ্ছেন ভালো, অলরেডি যাদের পরিচিত ভাই বা বড় ভাই বা আপুরা অলরেডি ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছে গত বছরগুলোতে, তাদের কাছ থেকে হয়তো জেনে গিয়েছেন যে টেক্সটের জন্য প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত বেস্ট সলিউশন হচ্ছে টেক্সট প্যানাশিয়া। তো যারা টেক্সটে এগিয়ে থাকতে চাচ্ছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টেক্সট প্যানাশিয়াটা সংগ্রহ করে, ওইটাতে ডিটেলস দেয়া আছে যে কোন অধ্যায় কিভাবে পড়তে হবে, ঠিক আছে? যেমন এই যে শি ওয়াজ সিলেক্টেড ফ্রম অ্যামাং 400 কম্পিটিটর্স, এইটার যে আপনি প্র্যাকটিসটা ওইখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? কোন অধ্যায়ের কতটুকু দরকার, কোন জায়গাটুকু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সো ওইটা আপনি এই আপনার সহায়ক বই হিসাবে টেক্সট প্যানাশিয়াতে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর একটা টেক্সটে আসলে সম্পূর্ণই আপনার খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আমার প্যারাগ্রাফ টপিকসগুলো ভালোভাবে পড়তে হবে, এক্সারসাইজগুলো ভালোভাবে পড়তে হবে, এবং ভোকাবুলারি, ঠিক আছে? আর হচ্ছে কোন কোন লাইন থেকে কোশ্চেন হতে পারে সেটা ওই টেক্সট প্যানাশিয়াতে দেখলে আপনি বুঝবেন যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন হতে পারে, ঠিক আছে? যেমন এটা একটা কোশ্চেন ছিল 23-24-এ। নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই, কোশ্চেন নাম্বার 5, আবারও দেখেন টেক্সটের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5, হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড? তো এখানে দেখেন এটা রাইট ফর্ম অফ ভার্বের কোশ্চেন। এখানে যেহেতু ডাজ আছে, ডাজ ব্যবহার করা আছে, তার মানে এই জায়গাটা আমার ভার্বের বেস ফর্ম দিতে হবে। তাহলে একটা ভার্ব, এটা ভার্ব না, এটা ভার্ব না, এইটা দিলে অর্থ মিলবে না, দিতে হবে ডিফার, ঠিক আছে? সো এইটা আপনাদের ওই যে জাঙ্ক ফুড অধ্যায়ের নিচে যে প্যাসেজ আছে, ওই প্যাসেজের কোশ্চেন থেকে হুবহু নেওয়া হয়েছে। সো আবারও দেখেন টেক্সচুয়াল কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যান, অ্যানিমোজিটি, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যানিমোজিটি? ভোকাবুলারি, এবং এই ভোকাবুলারিটাও আপনাদের টেক্সট বুক থেকে নেওয়া হয়েছিল। অ্যানিমোজিটি মানে হচ্ছে শত্রুতা, এনমিটি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 7, আবারও দেখেন টেক্সটের কোশ্চেন। খেয়াল করে দেখেন যে টেক্সটের কি পরিমাণ কোশ্চেন থাকতেছে। আবারও সেই জাঙ্ক ফুড অধ্যায় থেকে এই কোশ্চেন দেখেন, চুজ দ্য কারেক্ট অপশন, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল? এখানে ডাজ আছে, ডাজের সাথে ভার্বের বেস ফর্ম এফেক্ট, ঠিক আছে, সমস্যা নাই। আর এখানে বি নাম্বারে যেটা করছে, বি নাম্বারে কি করছে দেখেন সমস্যা। বি নাম্বারের সমস্যা হচ্ছে হাউ এর পরে একটা অক্সিলারি দরকার ছিল, অক্সিলারি না দিয়ে সাবজেক্ট দিয়ে দিয়েছে, এই জন্য এটা বাদ। হাউ এর পরে ওয়াজ দিছে, আর এখানে এফেক্ট দিছে। ওয়াজ এর সাথে এফেক্ট হতে পারে না, ঠিক আছে? বি ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম হয় না। এখানে ডাজ দিছে, এখানে ভার্ব দরকার ছিল, কিন্তু এখানে ইফেক্ট হচ্ছে গিয়ে কি নাউন। যদিও টেক্সচুয়াল, বাট গ্রামার সেন্স জানা থাকলে রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের 3 রূপ খেয়াল করে দেখেন, ওই যে বলেছিলাম বেসিক কনজুগেশন অফ ভার্বস 10 নম্বরে রেখেছিলাম, ঠিক আছে? সো আবারও বারবার বলতেছি, যেই পয়েন্টগুলো আমি প্রথমে দেখিয়ে আসছি ওগুলো কিন্তু আপনার একদম শেষ দিন পর্যন্ত লাগবে, ঠিক আছে? আজকে ক্লাসটা জাস্ট হচ্ছে দেখতেছেন, সামনে পড়ছে দেখতেছি, জাস্ট এইভাবে যারা নিচ্ছেন তারা হয়তো ক্লাসের 100% নিতে পারবেন না, ঠিক আছে? ক্লাসটাকে যারা গুরুত্ব দিয়ে করবেন, ইনশাল্লাহ আপনার পরীক্ষার পরে আপনি যখন সাকসেসফুল হবেন ইনশাল্লাহ, তখন এরপরে অবশ্যই আজকের এই ক্লাসের কথা আপনার মনে পড়বে ইনশাল্লাহ। সো এটা দেখেন, আবারও বলতেছি, টেক্সট থেকে কোশ্চেন, এবং টেক্সটের গুরুত্বটা বুঝতে পেরেছি, এবং একই সাথে আমাদের যদি গ্রামার সেন্স জানা থাকে ভার্বের ব্যাপারটা, তাহলে এটা সলভ করা যায় যে এটা আনসার হবে কোনটা, এ নাম্বার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা যাই। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন এটা দেখেন, অ্যাডভার্ব, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব, ওই যে পার্টস অফ স্পিচের সেন্স, ঠিক আছে?
হানি শর্মা বলতেছেন এগুলো তো শর্ট সিলেবাসেরই, তার মানে কি আমাদের শর্ট সিলেবাসে হবে? না আপু, শর্ট সিলেবাসে হবে না। কেউ যদি তোমাকে বলে শর্ট সিলেবাসে হবে, তাহলে ধরে নিবে সে বুঝে না অথবা সে জানে না। ঠিক আছে, তোমাদেরকে শর্ট সিলেবাসের কথা বলে প্রথমে ধোকা দিতে চাই না। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে অবশ্যই তোমাকে ফুল সিলেবাসে প্রিপারেশন নিতে হবে, বাট প্রথমে শর্ট সিলেবাসটা শেষ করব। ঠিক আছে, যদি ঢাকা ইউনিভার্সিটি বলেও থাকে যে শর্ট সিলেবাসের পরীক্ষা হবে, তারপরেও ঢাকা ইউনিভার্সিটির কথা বিশ্বাস করা যাবে না, কারণ ঢাকা ইউনিভার্সিটি এরকম কয়েকবার করছে যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে বলে প্যারাগ্রাফ দিয়ে রাখছে ফুল সিলেবাস থেকে। তো তোমার 20 মার্কের মধ্যে 10 মার্কে যদি হচ্ছে ছুটে যায় সমস্যা। আর তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনের চান্স কিন্তু তুমি একবারই পাবে, পরীক্ষার চান্স একবারই পাবে, সো এখানে কোনো রিস্ক নেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। আমরা সবাই জানি যে এলওয়াই থাকলে কি হয়, অ্যাডভার্ব হয়, তাই না? সো এটা তো ইজির চেয়েও ইজি, ঠিক না? প্রিটিলি। আচ্ছা, এরপরে আমরা যাই কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট? হ্যাঁ, তো এখানে সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ, তারপর আছে কি সাইকেল ইজ এ গুড, সাইকেল তো আর এক্সারসাইজ হতে পারে না, তাই না? তারপর টু সাইকেল ইনফিনিটিভ বানাইছে, এটা জিরান্ট, এটা ইনফিনিটিভ। টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, আরেকটা আছে টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ। এই কোশ্চেনটা একটু বিতর্কিত কোশ্চেন ছিল। মূলত এই যে সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা ট্র্যাডিশনাল ইংলিশ অনুযায়ী এটাকে কারেক্ট ইংলিশ ধরা হয়ে থাকে, বাট মডার্ন ইংলিশে এটা কারেক্ট না। কেন কারেক্ট না? কারণ এক্সারসাইজ একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল দেয়া যায় না, যেমন এখানে আর্টিকেল দেয় নাই, সেই হিসাবে এইটা ঠিক থাকে। বাট এইখানে আরেকটা ঝামেলা, যেটা এই সাইকেলকে সাধারণত টু সাইকেল হিসেবে বলা হয় না, প্রচলিত না বিষয়টা, সাইকেলকে সাইক্লিংই বলা হয়। ঠিক আছে, সো এইখানে যদি সাইক্লিং হতো তাহলে মডার্ন ইংলিশ হিসেবে এটাই একদম পারফেক্ট ছিল। ঠিক আছে, বাট প্রশ্নকর্তা মডার্ন ইংলিশকে না নিয়ে সে ট্র্যাডিশনাল ইংলিশকে নিয়েছে, সে এখানে আনসার নিয়েছে এটাকে, সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ, যদিও আসলে মডার্ন ইংলিশ অনুযায়ী এটাও কারেক্ট সেন্টেন্স না, এটা তো নাই। টু সাইকেল দিলেও হয় না, কারণ টু সাইকেল সাধারণত ইউজ করা হয় না। ঠিক আছে, প্রথম ক্লাস হিসেবে আর বেশি আমি পেঁচাচ্ছি না, নেক্সট কোশ্চেনে চলে যাই। আবার দেখেন ভোকাবুলারি, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এনশিয়েন্ট, এবং এনশিয়েন্টটা ভোকাবুলারি টেক্সট বুক থেকে নেয়া, আবারও টেক্সট বুকের কোশ্চেন। এনশিয়েন্ট একটা কবিতা আছে, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, ঠিক আছে, ওইখান থেকে এনশিয়েন্টটা নেয়া। এনশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, তাহলে চাইছে কি অ্যান্টোনিম উল্টা দিতে হবে। আর কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক। ঠিক আছে, কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক, এটা হচ্ছে তাহলে উল্টো, বিপরীত। ওকে, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যদি যাই, 11 নম্বরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সেন্টেন্স কারেকশন থেকে কোশ্চেন ছিল, এই জায়গায় আমাদের কারেক্টটা বের করতে বলছে, আমরা একটু বের করি। এই নাম্বারে যেটা আছে আই বট টু পেয়ার হবে না, এটা হবে কি পেয়ার্স, কাজে এটা কারেক্ট না। ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস হবে না, অ্যাডভাইস আনকাউন্টেবল, এটা কখনো প্লুরাল হয় না। আই রেড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স, পোয়েট্রি মানে বোঝায় কাব্য, একটা ঘোড়াকে নিয়ে একটা কবিতা হতে পারে। ঠিক আছে, যে আই রেড এ পোয়েম, একটা কবিতা পড়েছি, এটা হতে পারে। কাব্য মানে বোঝায় বিশাল কিছু। ঠিক আছে, একটা কবিতার একটা জনরাকে বোঝায়, জাতকে বোঝায়। ঠিক আছে, এটা অর্থ মেলে না। সো কারেক্ট অ্যান্সার ছিল এটা, হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ারস মোস্ট ফেমাস ওয়ার্কস। হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ বা সাহিত্যকর্ম। ঠিক আছে, আচ্ছা এরপরে কোশ্চেন নাম্বার 12 ছিল কি, ওই যে পার্টস অফ স্পিচ এর কোশ্চেন। আবারও দেখেন ইন্টারজেকশন কোনটা, এখানে কোশ্চেন করছে যে কোনটার মধ্যে ইন্টারজেকশন আছে, তো এইখানে ইন্টারজেকশন কোথায়? আমরা এই যে প্রথমেই পেয়ে যাচ্ছি, ওয়েলটা হচ্ছে মূলত একটা ইন্টারজেকশন। ঠিক আছে, ওয়েল, বেশ, ওয়েল। ঠিক আছে, এই কথাটা মূলত একটা ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করা হয়, এবং খেয়াল করতে হবে ইন্টারজেকশনের মডার্ন ইংলিশের নাম হচ্ছে মূলত এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন, যদি পরীক্ষা ইন্টারজেকশন না হয়ে এক্সক্লেমেশন থাকতো তারপরেও উত্তর এইটাই হতো। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 13, আবারও ভোকাবুলারি থেকে কোশ্চেন। মিসস্পেলড কোনটা ভুল বানান, এখানে খেয়াল রাখতে হবে রিসিভ এবং রিসিপ্টের ক্ষেত্রে সবসময় RECE, এই দুইটা বানানো অনেকেরই প্যাচ বাজে। ঠিক আছে, রিসিভ বলি আর রিসিপ্ট বলি, সবসময় RECE, তারপর বাকিটা করতে হবে। ঠিক আছে, রিসিভ হলে IV,
রিসিভড হলে আইপি, ও সরি, হ্যাঁ আইপিটি। তাহলে আমাদের এখানে ভুল বানান কোনটা? আমাদের এখানে তাহলে ভুল বানান কোনটা হলো? রিসিভড নাকি? এটা হচ্ছে ভুল বানান। ওকে, এরপরে আমরা যদি 14 নম্বর কোশ্চেনে যাই, এখানে বলেছে যে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। আবারও সেন্টেন্সের কোশ্চেন, ওই যে বেসিক থেকে কোশ্চেন আসতেছে যে এটা কোন ধরনের সেন্টেন্স। ইন মাই অপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে। এটা কোন ধরনের? এটা কি ইম্পারেটিভ নাকি ডিক্লারেটিভ, ইন্টারগেটিভ নাকি এক্সক্লামেটরি? এক্সক্লামেটরিতে শেষে একটা চিহ্ন থাকে, ইন্টারগেটিভে শেষে কোশ্চেন চিহ্ন থাকে, তাই না? আর ইম্পারেটিভ শুরু হয় কি দিয়ে? ভার্ব দিয়ে। একটাও তো মিলতেছে না, শুরু হয় নাই ভার্ব দিয়ে, শুরু হয় নাই, শুরু হয়েছে রোমিও অ্যান্ড জুলিয়েট দিয়ে। তাহলে আনসার ডিক্লারেটিভ যদি নাও বুঝি, আনসার ঘুরে ফিরে কোন দিকে যাবে? ডিক্লারেটিভের দিকে যাবে। ডিক্লারেটিভ মানে হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভকে মডার্ন ইংলিশে বলা হয়ে থাকে কি? ডিক্লারেটিভ। ঠিক আছে? তো এই জন্য মডার্ন ইংলিশের টার্মগুলো আমাদের একটু জানা লাগবে, কারণ মডার্ন ইংলিশ থেকে কোশ্চেন আসতেছে। এর আগেও একবার ডিক্লারেটিভ থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে? গত 2023-24-এর যে সর্বশেষ কোশ্চেন যেটা ছিল, ওইটা কিন্তু ওই যে ফিগার অফ স্পিচ থেকে। খেয়াল করে দেখেন, এ টেরিবল বিউটি ইজ বর্ন। ওই যে বলেছিলাম যে ফিগার অফ স্পিচ থেকে প্রতি বছর প্রায় কোশ্চেন থাকে। এ টেরিবল বিউটি ইজ বর্ন। এইখানে এ টেরিবল বিউটি, এটা আসলে কিভাবে ফাইন্ড আউট করতে হবে? বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, তাই না? আর টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর। একটু খেয়াল করে দেখেন দুইটা কথা কি বিপরীত কিনা। ভয়ঙ্কর নেগেটিভ কিছু বোঝায়, আর সৌন্দর্য পজিটিভ কিছু বোঝায়। এটাই হচ্ছে বিষয়। যখন নেগেটিভ পজিটিভ ওয়ার্ডস একসাথে বসে, মানে ইতিবাচক নেতিবাচক শব্দ, বিপরীতার্থক শব্দ যখন পাশাপাশি বসে, ওটার নামই হচ্ছে কি? অক্সিমরন। ঠিক আছে? তো একসাথে হয়তোবা খুব বেশি আপনাদের মাথায় ঢুকবে না। এই টপিকে আমি বলেছি যে ফিগার অফ স্পিচে 10-12টা আপনাকে শিখতে হবে। তো ওইটা রেগুলার ক্লাসে আপনারা 10-12টার ব্যাপারে ডিটেইলস আলোচনা পাবেন। ঠিক আছে? এখন হয়তোবা যদি আমি ডিটেইলস আলোচনা করতে যাই বাকিগুলো নিয়ে, আপনাদের মাথায় ঢুকবে না। ঠিক আছে? যেহেতু এখন খুবই একদম প্রাইমারি লেভেলে আছেন। ঠিক আছে? জাস্ট এতটুকু শিখে রাখলাম যে পজিটিভ নেগেটিভ বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসলে সেটা হচ্ছে কি? অক্সিমরন। অক্সিমরনের একটা এক্সাম্পল আপনাদের আরেকটা এক্সাম্পল দেখাই। যেমন কেউ যদি এরকম বলে, আই অ্যাম অলওয়েজ কেয়ারফুলি কেয়ারলেস। এই কথাটা একটু শেষের নিচের কথাটা একটু দেখেন তো। আই অ্যাম অলওয়েজ কেয়ারফুলি কেয়ারলেস, এই কথাটা কি অক্সিমরন হতে পারে কিনা? আমি সবসময় কেয়ারফুলি, সচেতনভাবে কেয়ারলেস থাকি। মানে কেয়ারফুলি হচ্ছে পজিটিভ, কেয়ারলেস হচ্ছে আবার কি? নেগেটিভ। তাহলে পাশাপাশি বিপরীতার্থক শব্দ বসলেই সেটাকে আমরা কি নামে বলবো? ইংলিশ লিটারেচারে সেটাকে বলে অক্সিমরন। ঠিক আছে? সো আমরা 23-24-এর 15টা এমসিকিউ দেখলাম, এবং এখানে আমরা বলতে পারি যে একটা মেজর প্রায় 5 থেকে 6টা কোশ্চেন ছিল টেক্সট বুক থেকে। এবং এই কোশ্চেনও কিন্তু 2024-25-এর মতোই মিক্সড কোশ্চেন ছিল। কঠিন ছিল অল্প কিছু, অ্যাভারেজ ছিল ম্যাক্সিমাম, এবং আরো অল্প কিছু কি ছিল? ইজি ছিল, তাই না? সো একটা ধারা কিন্তু আমরা বুঝে গেছি যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আসলে এরকমই হবে। আবার কিছু কোশ্চেন দেখা যাবে এরকম যে সহজ মনে হচ্ছে, বাট আসলে খুব বেশি সহজ না। আবার কিছু কোশ্চেন মনে হবে যে খুব বেশি কঠিন মনে হয়, বাট ওই যে আমি যেভাবে তিনটা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওরকম বাদ দিয়ে দিলে টেকনিক অ্যাপ্লাই করলে খুব ইজি। ঠিক আছে? সো আপনার সামনের দিনগুলোতে অল্প সময়ে, এই 3-4 মাসের মধ্যে আপনি এই যে বিশাল একটা সমুদ্রে যে পাড়ি দিতে হবে, এই সমুদ্র পাড়ি দিতে চাইলে অবশ্যই আপনাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? আপনি যদি বিশাল সিলেবাস নিয়ে বসেন, তাহলে ওই বিশাল সিলেবাসের হয়তো 10% শেষ করতে পারবেন না, পরীক্ষা শেষ হয়ে যাবে। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই স্ট্র্যাটেজি এবং প্রপার টেকনিক আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর প্রিপারেশন। ঠিক আছে? এবার আমরা ওই বছরের রিটেনটা একটু অ্যাট এ গ্লান্স একটু দেখে নেই যে ওই বছরের রিটেন কি ছিল। দেখেন, আমরা যেটা বলেছি যে একটা প্যারাগ্রাফ থাকে, শর্ট প্যারাগ্রাফ, এবং প্যারাগ্রাফ ছিল সেটা কি? ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স। টেক্সচুয়াল কিন্তু, হ্যাঁ, এটা টেক্সচুয়াল। আমাদের টেক্সটে গুড ম্যানার্স নিয়ে, ম্যানার্স, ইটিকেটস অ্যান্ড ম্যানার্স নিয়ে ছিল।
এরপরে প্রভার্ব আসছিল, এক্সপ্লেইন দ্য প্রভার্ব, এক্সপ্লেনেশন, ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ, এখানে এটা মিসিং হয়ে গেছে, মানে ইচ্ছা থাকলে উপায় হয়, ঠিক আছে। সো ওই যে বলেছিলাম যে গত 2 বছর আমাদের প্রভাব থেকে এক্সপ্লেনেশন আসছে। এরপর দেখেন রাইট 5 মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং, আবারও এক্সপ্লেনেশন, স্পন্টেনিয়াস, আইসোলেশন, রিসোর্সফুল, অ্যাডাকুয়েট এবং টলারেন্স, 5টা শব্দই ছিল আমাদের টেক্সট বুক থেকে, ঠিক আছে। সো আমরা বলতে পারি এখানে 20-এর মধ্যে 15 মার্কস ছিল কোত্থেকে, টেক্সট থেকে সম্পূর্ণ, ঠিক আছে। সো এই জন্য আপনাদের একটু আগে যে বইটার কথা বললাম, যে যারা টেক্সটে এগিয়ে থাকতে চান আগে থেকেই, ঠিক আছে, তারা অবশ্যই টেক্সট প্যানাশিয়া বইটা যত দ্রুত সম্ভব সংগ্রহ করে পড়া শুরু করে দেন। আবারও বলছি, সব কিছু পড়া লাগবে না, টেক্সট প্যানাশিয়াটা পড়লে আপনি বুঝবেন যে কতটুকু পড়া লাগবে আপনাকে, ঠিক আছে। তাহলে আমরা গত 2 বছরের কোশ্চেন দেখলাম, ঠিক আছে। কোশ্চেন দেখে এবার একটু আপনারা বলেন তো, গত 2 বছরের কোশ্চেন দেখে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কি মনে হচ্ছে আপনাদের? কার কার কাছে অ্যাভারেজ মিডিয়াম মনে হচ্ছে, কার কার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে এবং কার কার কাছে ইজি মনে হচ্ছে? দেখি, আপনারা ক্লাসে আছেন অলমোস্ট 500 এবং আমরা ক্লাস করছি মনে হয় অলমোস্ট 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে নাকি? মাথা একটু জ্যাম হয়ে গেছে নাকি? হ্যাং করতেছে মাথা? তাহমিনা ইয়াসমিন বলেছেন এভারেজ, আব্দুল হান্নান বলছেন এভারেজ, ফারিয়া নওশিন বলেছেন রিটেন নিয়ে কিছু বলার জন্য বলেছেন। হ্যাঁ, আমি ক্লাসের শেষ পর্যায়ে বলবো বলেছিলাম, অবশ্যই বলবো ইনশাল্লাহ। তাহসিন রেজা বলেছেন এভারেজ, বিধ্বস্ত রোদের ঢেউ, না সহজ না কঠিন। ফারজানা মিম বলেছেন টেক্সট প্যানাশিয়া কোথায় পাবো? প্যানাশিয়া পাবলিকেশনসের ফেসবুক পেজ আছে, ওইখানে গিয়ে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আপনার নিকটস্থ লাইব্রেরিতে হয়তো পাওয়া যায়, ঠিক আছে। মোটামুটি সব লাইব্রেরিতেই পাওয়া যায় এটা। পার্থ সরকার বলেছেন ডিফিকাল্ট মনে হয়েছে। তামিম ইকবাল বলেছেন বুঝার আগে হার্ড ছিল, এখন অনেকটাই ইজি লাগতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যখন রেগুলার ক্লাস করবেন এবং সঠিকভাবে প্রিপারেশন নেবেন, আপনার এরকমটাই মনে হবে এবং আপনি আসলে মূল পরীক্ষার দিন গিয়ে দেখবেন যে না, ঢাবি যতটা কঠিন ভেবেছিলেন অতটা আসলে কঠিন না, ঠিক আছে। আপনাদের বড় ভাই বা আপুরা যারা চান্স পেয়েছে, এখন ঢাবিতে পড়তেছে, ডাকসু ভোটের ভোটার হয়েছে, ঠিক আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা সবাই বলবে যে যতটা কঠিন ভাবা হয় ঢাবির প্রিপারেশনকে, আসলে ততটা কঠিন না, আসলেই তাই, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে আপনি অন্যান্য সকল ইউনিভার্সিটির চেয়ে ঢাবির প্রিপারেশন নেওয়াটা সহজ। কেন সহজ? কারণ ঢাবির কোশ্চেনের একটা প্যাটার্ন আছে, একটা সিলেবাস আছে, একটা ধরন আছে। আপনি যদি ওই প্যাটার্নটাকে ধরে ফেলতে পারেন, সিলেবাসটাকে বুঝতে পারেন, কি পড়তে হবে কি পড়তে হবে না, কি দিয়ে শুরু করতে হবে, এতটুকু যদি বুঝতে পারেন, তাহলে আপনি অনেক কিছু এগিয়ে যাবেন। এই যে আমাদের আজকের ক্লাসে আমরা যে 500 জনের মতো হচ্ছে ক্লাস করলাম, পুরোটা সময় যে ক্লাসে ছিলাম, ঠিক আছে, আপনাদের কি মনে হয় যে আমাদের তো পরীক্ষার্থী অনেক, ঢাকা ইউনিভার্সিটিতে আপনার ইউনিটে পরীক্ষা দিবে প্রায় লক্ষাধিক, 1,10,20,000 স্টুডেন্টস, ঠিক আছে। তার মধ্য থেকে আপনারা যেই 500 জন ক্লাস করলেন আজকে, ঠিক আছে, অবশ্যই তাদের দিক থেকে, তারা যারা এই ক্লাসটা করে নাই, এই বিষয়গুলো যারা এখনো জানে নাই, এখনো শুনে নাই, তাদের দিক থেকে অন্তত আজকে এই পর্যায়ে আপনি অবশ্যই এগিয়ে আছেন, ঠিক আছে। এবং এই এগিয়ে থাকার মন মানসিকতাটা আপনাকে অবশ্যই রাখতে হবে, ঠিক আছে। আজকে যে এগিয়ে আছি, ঘুমায় গেলাম, বাকি 7 দিন, এটা করলে হবে না, ঠিক আছে। আপনাকে এগিয়ে থাকার মন মানসিকতা থাকতে হবে। আর একটা কথা খেয়াল রাখবেন, ঢাবিতে আসলে মেধাবীরাই চান্স পায় না, শুধুমাত্র মেধাবী হওয়ার সাথে সাথে আপনাকে অবশ্যই স্মার্ট হওয়া লাগবে, ঠিক আছে। আমি একটা কথা সবসময় বুকে হাত দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে ঢাবিতে কোনো আনস্মার্ট স্টুডেন্ট যেতে পারে না, সে যত মেধাবী হোক, সে যদি আনস্মার্ট হয়, সে যেতে পারে না। স্মার্ট বলতে আনস্মার্ট বলতে কি বোঝাচ্ছি সেটা বুঝতে হবে। স্মার্ট মানে এই না সে খুব সুন্দর শার্ট প্যান্ট পরা থাকবে, খুব সুন্দর ড্রেস থাকবে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে। আপনার কমন সেন্স থাকতে হবে, আপনার স্ট্র্যাটেজি থাকতে হবে, প্রপার স্ট্র্যাটেজি, ঠিক আছে। আপনাকে বুঝতে হবে আমি কোন বইটা পড়বো, কোন বইটা পড়বো না। আপনাকে বুঝতে হবে কোন টপিকটা আমি পড়বো, কোন টপিকটা পড়বো না। আপনাকে বুঝতে হবে কোন টপিকটি দিয়ে আমি শুরু করব, কোন টপিকটা আমি একদম সবার শেষে পড়বো, ঠিক আছে। সো এই বিষয়গুলো হচ্ছে আপনাকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। আজকের একটা স্টার্টিং ক্লাসে আমি আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটির সিলেবাসটা বোঝানোর চেষ্টা করেছি।
আপনার রিটেন সিলেবাসটা বোঝানোর চেষ্টা করেছি, এমসিকিউর গুরুত্বপূর্ণ টপিকগুলো বোঝানোর চেষ্টা করেছি, এবং আপনি যদি দুর্বল হয়ে থাকেন তাহলে আপনার বেসিক স্ট্রং করার জন্য কি লাগবে সেটা বোঝানোর চেষ্টা করেছি, এবং এর পাশাপাশি গত 2 বছরের কোশ্চেন আমরা অ্যাট এ গ্লান্স অ্যানালাইসিস সহ দেখেছি, যাতে করে আমরা রিয়েল ফ্লেভারটা বুঝতে পারি যে ঢাকা ইউনিভার্সিটি কী ধরনের কোশ্চেন হয়ে থাকে। ঠিক আছে? সো আপনার জন্য এই পর্যায়ে যা যা দরকার ইংলিশে প্রিপারেশনের জন্য তার সবটাই মোটামুটি এইখানে দেয়া হয়েছে। আর শেষ পর্যায়ে এসে আমি একটা টপিকে একটু কথা বলবো। আপনাদেরকে অনুরোধ করব ধৈর্য সহকারে এই অংশটুকু ভালোভাবে শোনার জন্য। সেটা হচ্ছে রিটেনে ভালো করতে হলে কিভাবে কি করতে হবে এবং টেক্সট বুকটা কিভাবে পড়তে হবে। ঠিক আছে? দুইটা বিষয়, রিটেন এবং আমি যে বলেছি টেক্সট বুকটা টেক্সট পড়তে হবে ভালোভাবে, টেক্সট বুকটা কিভাবে পড়তে হবে। ঠিক আছে? এই দুইটা বিষয়ে আমি একটু আপনাদেরকে বলবো। সুমাইয়া মিম বলেছেন রিপ্লাই করেন, কোন অংশটা আবার একটু রিপিট করবেন প্লিজ, আমি হয়তোবা মিস করে ফেলেছি। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসি রিটেনে। ঠিক আছে? রিটেনের ক্ষেত্রে আমাদের টপিক ছিল কি, প্রায় 9-10টা টপিক ছিল, তাই না? প্রায় 9-10টা টপিক ছিল। এর মধ্যে আপনাদের কিন্তু আমি কি বলেছিলাম যে 9-10টা টপিকেই সমান গুরুত্ব দেওয়ার কোনো দরকার নাই। মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে কয়টা? 4টা, তাই না? কোন 4টা মনে আছে কি? মনে আছে আপনাদের কোন 4টা? নাকি আবার একটু স্লাইডটা দেখাবো? বলেন দেখি। আমাদের রিটেনে আমি আপনাদের অনেকগুলো স্লাইড পার হয়ে এসেছি, ওই স্লাইডটা আবার একটু দেখাচ্ছি কারণ ওটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, আমি বলেছিলাম যে প্রথম 4টা, ঠিক আছে, এই প্রথম 4টা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট রিটেনের জন্য। শর্ট প্যারাগ্রাফ, সেন্টেন্স মেকিং, এক্সপ্লেনেশন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এর মধ্যে আমরা দেখছি যে গত 6 বছরের মধ্যেই 4টা থেকেই ঘুরে ফিরে আসতেছে কোশ্চেন। সো শর্ট প্যারাগ্রাফের জন্য আমরা যেটা করব, ওই যে টেক্সটটা ভালোভাবে পড়লে শর্ট প্যারাগ্রাফ অংশটা হয়ে যাবে। প্রথমেই যেটা করতে হবে, টেক্সটটা ধরে টেক্সটের থেকে কি কি টপিক থেকে প্যারাগ্রাফ আসতে পারে এরকম 20 থেকে 25টা বা 30টা টপিক আপনাকে রেডি করতে হবে এবং সেই টপিকের উপর প্যারাগ্রাফ তৈরি করে প্যারাগ্রাফগুলো প্র্যাকটিস করতে হবে বা মুখস্থ করতে হবে। ঠিক আছে? টেক্সট প্যানাশিয়ার কথা কেন বলেছি, কারণ এই কাজটা টেক্সট প্যানাশি আপনাকে করে দিবে। ঠিক আছে? এই পয়েন্টের প্যারাগ্রাফ প্রত্যেকটা প্রতি অধ্যায়ের কি প্যারাগ্রাফ গুরুত্বপূর্ণ সেটা ওই অধ্যায় শেষে দেওয়া আছে এবং প্যারাগ্রাফে আলাদা লিস্টও দেওয়া আছে, সূচিপত্র। সো ওইটা আপনি টেক্সট প্যানাশিয়াটা ফলো করলে ওটা খুব ইজিলি হয়ে যাবে। সেন্টেন্স মেকিং এই অংশটাও আপনার টেক্সচুয়াল আগে শেষ করতে হবে। টেক্সটের প্রত্যেকটা ওয়ার্ডের ভোকাবুলারি বাংলা অর্থ সহ সেন্টেন্স মেকিং, সহজ একটা সেন্টেন্স মেকিং শিখে রাখবেন। জাস্ট কমন পড়বে, হুবহু লিখে দিবেন, কপি পেস্ট। ঠিক আছে? এটাও টেক্সট প্যানের সাথে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। এক্সপ্লেনেশন, টেক্সচুয়াল এক্সপ্লেনেশন যদি আসে তাহলে আপনাদের টেক্সট থেকে কি এক্সপ্লেনেশন আসতে পারে সেটার একটা লিস্ট দেওয়া আছে প্রতিটা অধ্যায়ে। ঠিক আছে? আপনি ওইখান থেকে এক্সপ্লেনেশনের ফরম্যাটটাও দেখতে পারবেন যে কিভাবে এক্সপ্লেনেশনটা লিখতে হয়। ঠিক আছে? আহমেদ অয়ন বলেছেন বই চেঞ্জ হয়েছে, এখন কোন বই থেকে পড়বো? আপনার বই থেকে পড়তে হবে। আপনার সেশনে যেই বই ছিল সেই বই থেকে কোশ্চেন হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন সুমাইয়া বলছে টেক্সট বুক কলেজে ফাঁকি দিয়েছি। আপু তুমি একা ফাঁকি দাও নাই, এই মোটামুটি 90% স্টুডেন্টস টেক্সট বুক ফাঁকি দিয়ে আসে। ঠিক আছে? আমি আমার দীর্ঘ 14 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি জানি যে তোমার লেভেলের কলেজের স্টুডেন্টরা, মাদ্রাসার স্টুডেন্টরা একাডেমিক লাইফে টেক্সট খুব একটা পড়ে না। ঠিক আছে? সো এখানে এসে তারা আসলে সাগরে পড়ে। তো এই জন্য হচ্ছে আমি শুরুতেই এই ব্যাপারটা বলে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে যদি কোশ্চেন আসে টেক্সচুয়াল, তাহলে টেক্সটের কোন কোন জায়গা থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেন হতে পারে তার স্যাম্পল দেয়া আছে, প্র্যাকটিস দেয়া আছে টেক্সট প্যানাশিয়াতে। ঠিক আছে? সো রিটেন সিলেবাসটা ছিল এই। পাশাপাশি এমসিকিউর গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি যে এমসিকিউর গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো ছিল। আমি আপনাদেরকে একটা স্ক্রিনশটও নেওয়ার জন্য বলেছিলাম, রেখে দেওয়ার জন্য। আপনি ফোকাসের স্টুডেন্ট হন বা না হন এই বিষয়টা আপনার আজীবন লাগবে। আজকের ক্লাসটা কিন্তু ফোকাসের স্টুডেন্টের জন্য না, আজকের ক্লাসটা আসলে সবার জন্য। আমরা চেয়েছি আজকে যারা ক্লাস করবেন তারা যেন আসলে উপকৃত হন। ঠিক আছে? যারা ফোকাসে আসবেন তাদের সাথে তো রেগুলার ইনশাল্লাহ ক্লাস হবে আমার, এবং সেখানে ডিটেলস প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ।
এবং আমি বলেছিলাম যে এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে, বাট আমরা যারা দুর্বল, ইংলিশে খুব একটা স্ট্রং না, তাদেরকে বেসিকটা ইমপ্রুভ করতে গেলে আগে এই টপিকগুলোতে কি স্ট্রং হওয়া লাগবে, ঠিক আছে? সো আমরা এগুলো দেখে তারপর হচ্ছে আমরা প্রিভিয়াস এর কোশ্চেনগুলো দেখেছি, বোঝার চেষ্টা করেছি কি লেভেলের কোশ্চেন হয়, ঠিক আছে? সো অলমোস্ট 2 আওয়ার্সের মতো আমরা ক্লাস করেছি। আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, আমরা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরও এই ক্লাসটা থেকে যাবে। সো যারা ক্লাসটা করার সুযোগ পায়নি লাইভ ক্লাস, তারা যেন অন্তত হচ্ছে রেকর্ড ক্লাসটা করতে পারে। এই জন্য আপনি আপনার ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারেন, টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। এতে করে আপনিও পরে ক্লাসটা দেখতে পারবেন এবং আপনার বন্ধুরাও দেখতে পারবে। এবং আপনাদের সাথে আশা করি আবার আমার দেখা হবে। আবার হয়তোবা ক্লাসের সুযোগ হলে আমি সেখানে আরো অন্যান্য বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। একটা বিষয় একটু খেয়াল রাখবো আমরা, সেটা হচ্ছে ইংলিশকে আসলে আমরা যতটা ভয় পাই অতটা ভয় পাওয়ার কিছু না, ঠিক আছে? আমাদের মধ্যে কেউ আছে ইংলিশে মোটামুটি ভালো স্ট্রং, তাদেরকে বলছি যে তোমরা অলরেডি তোমাদের এক পা ঢাকা ইউনিভার্সিটিতে আছে। তুমি যে ইংলিশে স্ট্রং, এই স্ট্রং হওয়ার জন্যই তোমার এক পা ঢাবিতে আছে। এখন আর এক পা ঢাবিতে যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করে তোমার একটা সিদ্ধান্তের উপরে। সেই সিদ্ধান্ত হচ্ছে তুমি কি আসলে ওভার কনফিডেন্ট থাকবা, নাকি আসলে তুমি হচ্ছে বাস্তবতা বুঝে প্রপার ওয়েতে তুমি আগাবে, ঠিক আছে? যদি তুমি ওভার কনফিডেন্ট হয়ে মনে করো যে না এগুলো আমি সবই পারি, আমি ইংলিশ একাডেমিক লাইফে বানায় ঠানায় লেখা টেখা 10-এর মধ্যে 15-এর মধ্যে 12 পেয়ে আসছি, 13 পেয়ে আসছি, আমি ফার্স্ট বয় ছিলাম, কলেজের ফার্স্ট গার্ল ছিলাম, ঠিক আছে? এই ওভার কনফিডেন্স তোমাকে ঢাকা ইউনিভার্সিটি তো দূরের কথা, তোমাকে হয়তোবা ওই বিউপিতেও চান্স দিবে না, ঠিক আছে? আর যারা আমরা দুর্বল আছি তারা ভয় পাওয়ার কিছু নাই যে না স্যার এখানে তো অনেক কঠিন কঠিন বিষয় দেখলাম, এগুলোকে আমি পারবো, আমি ইংলিশে কিছুই পারি না, ঠিক আছে? আমাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সে আমরা জানি ঢাবিতে আসলে চান্স পায় মেধাবীরা, স্মার্টরা এবং পরিশ্রমীরা, ঠিক আছে? তুমি যদি পরিশ্রমী হও, তুমি যদি মেধা একটু কমও থাকে তোমার, তুমি যদি যথেষ্ট পরিশ্রমী হও এবং স্মার্ট ডিসিশন নিতে পারো, স্মার্ট ডিসিশন অনেক ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে? তুমি এখন প্রপার কোন গাইডলাইনটা চুজ করবা, তুমি কোন প্ল্যাটফর্মে যাবা, ঠিক আছে? তুমি কোন কোচিংটা বেছে নিবে, তুমি কোন মেন্টরশিপটা বেছে নিবে, তুমি কোন বইটা বেছে নিবে, তুমি কার উপদেশগুলো ফলো করবে, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করবে তোমার চান্স পাওয়াটা অনেকটা, ঠিক আছে? তো আশা করি আমি আমার দিক থেকে তোমাদের জন্য যা মেসেজ দেওয়ার, তোমাদের জন্য যা বার্তা দেওয়ার, তোমাদের জন্য যা জানানোর তা জানাতে পেরেছি। তোমরা অনেকেই কোশ্চেন করেছো আমি কোন ব্রাঞ্চে ক্লাস নিব, আমি কি ফার্মগেটে ক্লাস নিব কিনা, বা উত্তরা এরকম। ফোকাসের সব ব্রাঞ্চে আমি ক্লাস নিব। ফোকাসে যারা থাকবে তাদের প্রত্যেকের সাথেই আমার ক্লাস হবে ইনশাল্লাহ। অনলাইনেও ক্লাস হবে, অফলাইনেও ক্লাস হবে, এবং ইনশাল্লাহ আজকে আমাদের ক্লাস যতটা সহজ লেগেছে আগামী ক্লাসগুলো এর চেয়েও বেশি সহজ লাগবে ইনশাল্লাহ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শেষ পর্যন্ত ক্লাসে ছিলে 400+। তো তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, এবং তোমাদের সবার অ্যাডমিশন লাইফের শুভকামনা করছি, দোয়া করছি। সবাইকে আমার দোয়া সালাম, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।